নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা আজ আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এবং খুবই প্রিয় একটি মানুষের সঙ্গে মানে আমি যাকে এতদিন থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি এমন একজন মানুষ। যার ব্যাপারে হয়তো আমাদের কমিউনিটির অনেকেই আহ, খুব ভালো স্পষ্ট ধারণা আছে। কেউ জানেন না, কেউ জানেন ওনার ব্যাপারে। কিন্তু আমি নতুন করে কিভাবে পরিচয় করাবো মানুষটিকে আপনাদের সাথে, সেটা নিয়ে আমি ভাবছি যে নতুন করে কি কি বলবো। এমন একজন মানুষের সঙ্গে আজকে আমরা আড্ডা দিতে এসেছি। ভীষণ এক্সাইটেড অলরেডি। আমি লিখে টিকে রেখেছি যে কিভাবে পরিচয় করিয়ে দেব, কিন্তু আমার মনে হচ্ছে যে শেষ মুহূর্তে এসে হয়তো বা আমি ভালোভাবে সব মানে গুলিয়ে ফেলবো এবং ভালোভাবে হয়তো কথা বলতে পারবো না। এটা আমার একটা ভয় সবসময়ই হয়। আমার বারবার মনে হচ্ছে যে কিভাবে এই মানুষটিকে পরিচয় করাবো আপনাদের সঙ্গে। আহ, কিছু সময়ের মধ্যেই চলে আসবেন আমাদের খুব কাছের ব্যক্তি, যাকে আমি আজকে এই লাইভে পেয়ে খুব খুশি। এবং বিশেষত এই কারণে যে আমি কোনো জার্নালিস্ট নই, আমি কোনো পত্রিকা হাউসের সঙ্গে কাজ করি না। তা সত্ত্বেও প্রথমবার যখন বললাম যে তুমি কি আমার লাইভে কথা বলবে, উনি এক কথায় হ্যাঁ বললেন। এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। ইন্টারনেট যদি ঠিক থাকে তবে আজকে আহ, আমার মনে হয় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা দেখবো। আজকের আজকের আলোচনার বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং আমার খুব মনের কাছে, আমার মনে হয় আপনাদের অনেকের মনের কাছের একটি বিষয়। বিষয়টি হলো ৮০-র দশকের গোড়ার দিকে একজন কুইয়ার মহিলা হিসাবে বেড়ে ওঠার যে আখ্যান, আহ, সেই বিষয়ে আলোচনা করবেন আমাদের সঙ্গে আমাদের প্রিয় দিদি মীনাক্ষী সান্যাল, যাকে আমাদের এলজিবিটি সার্কেলে অনেকেই মালবিকাদি হিসাবে জানেন, চেনেন। আমি মালবিকাদিকে আমাদের এই আলোচনায় স্বাগতম জানাই। আজকের এই সন্ধ্যায় মালবিকাদিকে পেয়ে আমরা খুবই আপ্লুত। ওয়েলকাম মীনাক্ষী দি ওরফ মালবিকাদি। নমস্কার। হেয়ার শি। মীনাক্ষী দিকে আজকের এই সন্ধ্যায় স্বাগতম। আহ, তুমি যে এভাবে এসছো মানে কথা বলার জন্য, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। আমি না, সত্যি কোনো ব্যাপার না। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আমি নিজেও খুব আম মানে এক্সাইটেড যে তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে এই স্পেসটা দিয়েছো। হ্যাঁ, মীনাক্ষীদির একটা ছোট্ট পরিচয়। আমার কাছে উনি খুবই কাছের মানুষ, দিদি। আমাদের কমিউনিটির অনেকের কাছেই উনি দিদি হিসাবে, কমরেড হিসাবে, আহ, আমাদের অনেকের একটা বট গাছ, যার কাছে আমরা আশ্রয় পাই। আমরা কখনো উড়ে যাই, বসি, আশ্রয় নিই, কথা বলি। আবার আমাদের কাজ যখন ফুরিয়ে গেল, আমরা হয়তো চলে গেলাম, আবার কখনো ফিরে আসি। এমন একজন মানুষ। মীনাক্ষীদের একটা ফর্মাল ইন্ট্রোডাকশন যেটা খুব ছোট্ট করে আমি লিখেছি। আমি বলতে গেলে হয়তো একটি লিস্ট মানে করতে হবে। আপাতত শুধু এইটুকু বলছি যে মীনাক্ষী একজন কুইয়ার নারীবাদী সমাজকর্মী, কলকাতার সেফো ফর ইকুয়ালিটি। আমার মনে হয় আপনারা অনেকেই যারা এলজিবিটি সার্কেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা এলজিবিটি বিষয়ে পড়াশোনা করেন, তাদের কাছে এই সেফো ফর ইকুয়ালিটি একটা খুব চেনা নাম। মীনাক্ষী সেই সেফো ফর ইকুয়ালিটির সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ট্রাস্টি। স্যাফোর আরেকটু ছোট্ট করে যদি আমি একটা ইন্ট্রো করাই, তবে স্যাফো ফর ইকুয়ালিটি হলো যে একটি ফোরাম যেটা লেসবিয়ান, বাইসেক্সুয়াল মহিলা এবং রূপান্তরকামী পুরুষদের একত্রে আনে এবং তাদের মোদ্দা কথাগুলো নিয়ে, তাদের তাদের অধিকার নিয়ে লড়াই করে। আজকের এই সন্ধ্যায় আবারও স্বাগতম জানাই আমাদের খুবই কাছের জন মীনাক্ষী দিকে। মীনাক্ষী, বেশি কথা না বাড়িয়ে আমি সোজাসুজি তোমার অভিজ্ঞতায় চলে যাব। যে আমরা সেদিন কথা বলছিলাম যে তুমি বলছিলে যে এই বয়স হচ্ছে রে, আহ, বিভিন্ন সময় তুমি কথাটা বলো যে তোমার বয়স হচ্ছে, বয়স হচ্ছে। তো এখন সেদিন জানতে পারলাম যে মীনাক্ষী
আশির দশকের গোড়ার দিকে পড়াশোনা করেছে এবং স্কুলে পড়ে তখন। তো এটা আমার শুনে মনে হয় যে মানুষটা অনেক লম্বা একটা আহ পরিসর, অনেকটা লম্বা পথ চলে, মানে হেঁটে এসেছে। তো তাই আজকের এই সন্ধ্যায় মানে মানব মীনাক্ষীদিকে ডেকে আনা। এবং আমি প্রথমে মীনাক্ষীদির কাছে জানতে চাইবো বা একেবারে শুরুর দিকের অভিজ্ঞতাগুলো। মীনাক্ষীদি কেমন ছিল কলকাতা শহরে বড় হওয়া বা পশ্চিমবঙ্গে বড় হওয়ার সেই দিনগুলো একজন কুইয়ার মহিলা হিসাবে? বেসিক্যালি সুদীপ, আমি বড় হয়েছি একটা আধা মফস্বল ব্যারাকপুর, যেটা এখন হুম শহর। হুম হুম কিন্তু আমার সেখানে বেড়ে ওঠা, হুম এবং কলেজটা অবশ্য কলকাতাতে, মানে হুম 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 গ্রাজুয়েশন কলকাতাতে, কিন্তু সেখান থেকে যাতায়াত করতাম। তখন এত ট্রেন, এত বাস ছিল না, ফলে সময়টা অনেক বেশি হুম লাগতো। তো দেখো, নিজেকে বুঝতে পেরেছিলাম, হ্যাঁ, ঠিক সময়ে নিজেকে বুঝতে পেরেছিলাম, কিন্তু সেইভাবে আহ সেইভাবে আসলে আহ সুযোগ, মানে কি বলতো, আমি আমার মতো কাউকে খুঁজে পাইনি, একজনকেও পাইনি। তাই আমার গ্রাজুয়েশনের পর আমি প্রথম কাম আউট করি আয়নার সামনে দাঁড়িয়ে, নিজের কাছে নিজে। নিজেকে নিজে বলেছিলাম যে আহ, তুমি অ্যাকসেপ্ট করো যে তুমি একজন সমকামী নারী। হুম তো এটা এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আহ, আমার বাবা মা, আমার ভাই, আমার বাবা মা অসম্ভব একজন, মানে আমি জানি না কিভাবে কি, মানে কিভাবে বলবো, কিন্তু আমার বাবা মা না ভীষণ লিবারেল, আজকের ভাষায় লিবারেল আর মানুষ ছিলেন আর কি। মানুষ, মা এখনো বেঁচে আছেন, বাবা নেই, কিন্তু তারা কোনোদিনও আমাকে কোনো বিষয়ে কোনোদিনও কখনো না বলেননি। আহ আমি কখনো মার খাইনি, এবং সবকিছু মিলিয়ে আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমার পোস্ট গ্রাজুয়েশনের পর আমার মনে হয়েছিল যে এবার তো বিয়ের কথা উঠবে, আমি এখান থেকে পালাই। আমি মা বাবাকে, যারা শুধু একটা কথাই বাবা বলেছিলেন যে স্বাধীনতা যত তোমার, তোমার কাছে যতদূর গণ্ডি স্বাধীনতার, তুমি ততটাই উপভোগ করো, স্বাধীনতার অপব্যবহার করো না। এটা ছিল মানে আমার বাবার একটাই কথা। তো আমার কাছে মনে হয়েছিল সে সময় তো আমি কাউকে পাইনি আমার মতো, ফলে কখনো শেয়ার করার সুযোগও সেই অর্থে ছিল না। আহ, ফলত আমার মনে হয়েছিল এই বাবা মাকে দুঃখ দেওয়া খুব মুশকিল, কি করে আমি না বলবো, তার থেকে এড়িয়ে যাই। হুম তো এই আমার শুরু। আমি তারপর আম, একটু পড়াশোনা এবং চাকরি জন্য আমি বহু দূর চলে যাই, মানে আমি পাটিয়ালা চলে যাই। হুম মানে পশ্চিমবঙ্গ থেকে তুমি চলে গেলে পাঞ্জাবে? হ্যাঁ, পাঞ্জাবে। এবং সেখানে আমার একটা ছোট্ট উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে যে আমি একদিনকে কাজ করছি, আমাকে একজন এসে বললেন যে তিনি একজন বাঙালি, উনি একজন প্রফেসর ছিলেন, এবং উনি আমাদের ইনফরমেশন সেন্টারে এসেছিলেন, এবং তিনি আমাকে বলছিলেন, আচ্ছা মীনাক্ষী, বলো তো আজকে কি বার। এবং ওনার সাথে আমার হয়তো 9 মাসে 6 মাসে একবার দেখা হতো, উনি লাইব্রেরিতে আসলে। তো হুম হুম তখন আমি বলেছিলাম, দাদা আমি তো বুঝতে পারছি কি বার, মানে কি, আজকে কি দিন বলো। ও, বার তুমি বুঝতে পারছো না, তাহলে দিন বলো। আমি বললাম এত তারিখ। বললো আজকে অষ্টমী। তো আমি বুঝলাম যে এখন দুর্গাপুজো হচ্ছে, আমি সেটাও ও বুঝতে পারিনি। আর তখন তো ট্রাঙ্ক কলের সময়, তখন তো যা স্যালারি পেতাম সেটা যদি আমি বাড়িতে প্রতি সপ্তাহে একদিন ফোন করতাম, তাহলে আমার স্যালারিটা ফুরিয়ে যেত। আর আমার বাড়িতে ফোন ছিল না, অন্যের বাড়িতে ফোন। তো হ্যাঁ হ্যাঁ সব মিলিয়ে আমি পারিনি আর কি সেই সময়, মানে একেবারে, মানে আর ওই সময়টাই আমি প্রথম বুঝেছিলাম। তার আগে না আমি পড়াশোনায় একদম মন দিতাম না। হুম পড়াশোনা আমার কাছে ভীষণ সেকেন্ডারি ছিল, এবং ওইখানে হুম আমি, আমার তো আর কিছু করার ছিল না, কারণ আমি তখন রামায়ণ আর মহাভারত হচ্ছে টেলিভিশনে।
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো হুম, ফলে তখন আমার কাছে একটাই ছিল যে যতটা পারি পড়াশোনা করে নিই। আমাকে হুম। কম্পিটিটিভ এক্সাম দিয়ে আমার মূল লক্ষ্য ছিল কোনোদিনও কলকাতায় ফেরা, কোনোদিনও যদি পারি। তো এটা ছিল আমার সেই সময়কার কথা। এবং তারপর আমি সেখান থেকে অনেকটা এগিয়ে এসে আমি টাইমস অফ ইন্ডিয়ায় চাকরি পাই, এবং তখন আমি জয়েন করি, হচ্ছে আমার পোস্টিং হয় পাটনাতে। সেই পাটনা মানে পাটনাতে? হ্যাঁ, আমি পাটনাতে ছিলাম লালু প্রসাদের জামানায়। এবং এটাও একটা ভীষণ অদ্ভুত সময়। এবং তারপর বাবরি মসজিদ ভাঙে, সেদিনকে আমি রেজিগনেশন দিই। এবং আমার কাছে মনে হয়েছিল যে মিডিয়ার ভূমিকা আমার কাছে ঠিক লাগেনি। আমার মনে হয়েছিল আমি মিডিয়াতে চাকরি করব না। তো হুম, তারপরে আমি প্রায় ১.৫ বছর আমি মানে একবার চাকরি করেছি, বাবা মার থেকে কোনো টাকা পয়সা নিই না। তারপরে আর টাকা পয়সা নেওয়া যায় না, বুঝলে? হুম, হুম, ফলে হুম। এখন আমি লোকের বাড়ি বাড়ি শাড়ি বিক্রি করতাম। ও। আমার বাবা মা হয়তো লুকিয়ে কেঁদেছেন, যেটা আমি জানিও, দেখেওছি মাকে। কিন্তু তারা কখনো হুম, না বলেন, হুম, না বলেননি তারা। কিন্তু আমার মনে হয়েছিল যে কোনো কাজই ছোট না, এবং আমি এটা করব। এবং আমি না অনেক টাকা রোজগারও করেছি, জানো, সেই সময়। এবং আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। এবং তারপরে ওই স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ওপেন এক্সামে বসি এবং ওটা ক্র্যাক করি। তারপরে দীর্ঘ বছর আমি সেলে ছিলাম। তখন আমি দুর্গাপুরে আমার পোস্টিং হয়। এবং হ্যাঁ, দুর্গাপুরে পোস্টিং হয় মানে আমার তো তখন ৬ ঘন্টার রাস্তা, এখন তো ৩ ঘন্টার হয়ে গেছে। তখন ছ হুম, হুম, ঘন্টার রাস্তা। হুম, আমার আসা শুরু হয় কলকাতায়। হুম, এবং আর আহ, এই যে একটা দীর্ঘ সময় ব্যারাকপুরের বাইরে তো ছিলামই, কিন্তু কলকাতা, যেটা আমার খুব কাছের জায়গা ছিল, বন্ধুদের সাথে যাদবপুরে আড্ডা মারতে আসতাম, সেটা আমার মনে হয়েছিল যে এখানে আমাকে আসতে হবে। এবং এই যে আমার পিলার টু পোস্ট দৌড়ে বেড়ানো, আমার মতো কে আছে, তখন হ্যাঁ। তো ইন্টারনেট ছিল না। ফলে মনে হয়েছিল একটা একটা কোনো সাপোর্ট গ্রুপ তৈরি করতেই হবে অ্যাট এনি কস্ট। হুম, হুম, তারপরে আমার পার্টনারের সাথে আমি কথা বলি এবং হুম, খোঁজা শুরু হয় আমার আমার মতো কে আছে, আমাদের মতো কে আছে, এই হুম, মানুষদেরকে বার করবার জন্য। হুম। এবং আলটিমেটলি খুঁজে পাই আরো ৪ জনকে। আচ্ছা, আমার না তুমি যখন কথা বলছো, আমার কথা বলতে বলতে বারবার একটা কথাই মনে হচ্ছিল, মানে ভীষণ মানে অ্যাডভেঞ্চারাস তোমার লাইফটা, আমি যতটুকু পার্সোনালি তোমাকে চিনি। আমার আমার মনে হচ্ছিল যে প্রথম যখন তুমি মানে আরেকটি সমকামী মানুষের সঙ্গে যখন তোমার পরিচয় হলো, তখন তোমার মানে তখন মানে কখন তোমার দেখা হলো এবং তোমার অনুভূতিটা কি ছিল তখন? শোনো, দেখো, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, জীবনে আহ সঙ্গী আসেনি তা তো না, সঙ্গী এসেছে তো। কিন্তু তারা আহ আজকের দিনে হলে তারা কি সিদ্ধান্ত নিতেন আমি জানি না। কিন্তু তারা সবাই ছেড়ে গেছেন এবং বিয়ে করেছিলেন। কারণ তাদের মনে হয়েছিল এই সম্পর্কের কোনো আহ হ্যাঁ, কখনো ভরসা এর নেই। কোনো হ্যাঁ, এর কোনো আসলে এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ। বিয়েটাই আলটিমেট। তো হুম, হুম, তারা হুম, খুব স্বাভাবিকভাবে, তো যার জন্য হুম। আমার মতো পাইনি এমনটাও না। আবার পরে হয়তো রেট্রোস্পেক্টিভলি ভাবলে আদৌ কি আমি আমার মতো পেয়েছিলাম, সেটাও আমার হ্যাঁ, কাছে হয় আর কি। আম, এক্স্যাক্টলি। এইটাই এইটাই তো আলটিমেটলি আমার মনে হয় সেই জায়গা থেকে যে সেই ট্রেডিশন সমানে চলছে, যে এস মুস্তফা আলী বলেছিলেন, এটা বোধহয় আমাদের কমিউনিটিতে খুব খুব সহজে এই এই কথাগুলো ফুরিয়ে যাওয়ার নয়, যে ভবিষ্যৎ বা ভবিতব্য আমাদের বিয়ে করাই। এবং মানে বিয়ে করা বলতে মানে সেই হেটারোসেক্সুয়ালি গেটিং ম্যারিড ইজ দ্য অনলি সলিউশন, যেটা আমরা আজকের দিনেও এখনো অনেকেই মানে সাবস্ক্রাইব এবং প্রেসক্রাইব করে। কিন্তু আমার বারবার একটা কথা মনে হয় আর কি, যে তুমি যে এই যে লড়াইটা লড়লে, বা ধরো তোমার যখন পার্টনার যার সঙ্গে এখন তুমি এই এতটা বছর তুমি পথ হেঁটে এসছো,
এর মধ্যে তো অনেক ঘটনা ঘটেছে, মানে সেটা হয়তো আজ পুরো রাত যদি আমরা আড্ডা দিই সেটা হয়তো ফুরোবে না। মানে সেই কথাগুলো কখনো মনে হয় না মানে ফুরোনোর মতো এমন কোনো জিনিস। কিন্তু যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে বা তোমাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে আহ সমকামী পুরুষদের বেঁচে ওঠা, মানে বেড়ে ওঠা যেখানে খুব মুশকিল, সেখানে একজন আহ, একজন কুইয়ার মহিলা হিসাবে তখন তোমার লড়াইটা কতটুকু ডিফিকাল্ট তোমার মনে হয়েছিল, এবং কিভাবে লড়লে এই লড়াইটা, কিসের জোরে, দেখো, মানে কিসের জোরে লড়লে? আমার কাছে জানি না কেন আমার প্রথম দিন থেকেই মনে হয়েছিল যে সেটা যদি আমি যদি হেটারোসেক্সুয়ালও হতাম, আমার কাছে মনে হয়েছিল যে আমাকে তো উম, মানে নিজের পায়ে দাঁড়াতেই হবে, হুম। আমাকে তো দাঁড়াতেই হবে। এবং আমি হায়ার হুম। সেকেন্ডারি পরীক্ষার পর থেকে আমি বাবার কাছ থেকে কখনো কোনোদিনও আমি কোনো পকেট মানি নিইনি। বাহ, তখন দারুণ। আমি তো, তার একটা কারণ ছিল জানো, সেটা হচ্ছে যে আমি তো ব্যারাকপুরে বড় হয়েছি। ব্যারাকপুরে একটা বিশাল বড় এরিয়া হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া। সেখানে হুম। এয়ারফোর্স এবং আর্মির সেখানে ক্যান্টনমেন্ট বেস। তো হুম। সেইখানে টিউশনস করলে অনেক টাকা পাওয়া যেত তখনকার দিনে। হুম। হুম। তখনকার পরিপ্রেক্ষিতে অনেকগুলো টাকা পাওয়া যেত। মানে ধরো একজন ক্লাস 8 এর বা 9 এর স্টুডেন্টকে পড়ালে যদি তখন কেউ 50 টাকা পেতেন, সেখানে আমি 100 টাকা পেতাম তাদেরকে আচ্ছা। পড়ান। তো সেই হিসাবে তখনকার দিনে আমি বেশ ভালো রোজগার করেছি। হুম। মানে আমার হাত খরচ কখনো লাগেনি। হ্যাঁ। হুম। হুম। আহ, তো এটাই হচ্ছে মানে আসল কথা, যে তার জন্য আমি টাইমস অফ ইন্ডিয়া ছাড়ি, আমার মনে হয়েছিল আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব তখন মনে হয়েছিল যে আমি এটাই করি না কেন। তো সেটাই, আমি কলকাতাতে এসেছি বিভিন্ন জায়গা থেকে ডিজাইন জোগাড় করে অন্য জায়গায় ছাপিয়েছি, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যাতে করে আহ, সেই সেই শাড়িটা যাতে করে যে মানুষটা পরবেন তার যেন মনে হয় যে এই শাড়িটা আর কোথাও পাওয়া যাবে না। তো এইরকম ভাবে চেষ্টা করেছিলাম। এবং সত্যি সত্যি আমার মনে হয় যে এই যে এক একজন মানুষের সাথে আলাদা করে কথা বলা, এবং কাউকে চিনি না কোনো একটা জায়গায় চলে যাওয়া, সেই মানুষগুলোর সাথে একরকমের এক্সচেঞ্জ হওয়া, এবং কত মানুষ পরবর্তীকালে তারা হয়তো মানে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলেছেন, তারপরে হয়তো তারা আমাকে ঘরে বসিয়ে চা খাইয়েছেন। মানে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তখন তো টেলিফোনও ছিল না। মানে সব এক্স্যাক্টলি। কিছু হচ্ছে দেখা হলে। ফলে আমি জানি না মানে আমার কাছে না এগুলো আমার স্মৃতি মণিকোঠায় একদম আজকের, মানে আমি চোখ বন্ধ করলে আজও দেখতে পাই আমার সেই দিনগুলো, আমি দেখতে পাই। আমি তুমি কথা বলছো আর আমার চোখের সামনে সেই ঘটনাগুলো ভেসে উঠছে। আমার মনে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে তোমার মধ্যে একটি মানসিক কাজগুলো করছে। এখানে অরিত্র বলছে বা তোমার মধ্যে একজন ফ্যাশন ডিজাইনার কেও দেখতে পাচ্ছি আমি, এটা অজানা ছিল। অরিত্রকে বলি আমি মীনাক্ষী দি কিন্তু একটা সময়ে খুব নাটক করতো। মীনাক্ষী দি খুব ভালো গান গায়, খুব ভালো গান না গায়, না সেটা না ও না না, স্বীকার আমি করবে না গান এখন গাই না। এই ভিডিওতে স্বীকার করবে না, কিন্তু মীনাক্ষীদের একটি গান সেদিন শুনে আমার চোখে জল এসছে। আমি গ্রামে সেই গানটি শুনতাম, এটা নামের গান বলা হতো, কীর্তনে গাওয়া হয়। তো সেই গানটি মীনাক্ষী একটু অন্য ইয়েতে আঙ্গিকে গেয়েছে, কিন্তু আমার মনে পড়েছিল যে গানটা সত্যি আমার আমার মানে একেবারে গুজবাম্পস চলে এসেছিল আর কি, এরকম একটা বিয়ে। তো মীনাক্ষীদের থেকে আমরা প্রচুর মানে ইন্সপিরেশন পাই, সে ইররেসপেক্টিভ অফ সোশ্যাল মানে আমাদের যে যে কোনো স্ট্রাটা থেকে আসি না কেন, বা আমাদের ওরিয়েন্টেশন, সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা যাই হোক না কেন, যারা নারীবাদ এবং কুইয়ার পলিটিক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তারা বিভিন্ন সময়ে মীনাক্ষীদের থেকে উপকৃত হয়েছেন। এবং মীনাক্ষী যে কথাগুলো বললো, আমার মনে হয় যে আমরা আজকের দিনে যেখানে বসে বারবার মনে হয় রে আমার মতো তো আরেকটি মানুষ নেই, যেটা আমার ছোটবেলায় আমার খুব আফসোস ছিল যে আমার মতো আরেকটি মানুষ আমি খুঁজে পাই না। এবং যে কথাটা মীনাক্ষী বললো, যেটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে মানুষের সঙ্গে দেখা হয়নি এরকম নয়, দেখা হয়েছে কিন্তু কেউ হাত ধরে থাকেনি। বা এখন মনে হয় যখন ফিরে তাকাই তখন মনে হয় যে আদৌ কি এরা আমাদের মতো, আমার মতো ছিল? এই যে প্রশ্নগুলো আমার মনে হয় একেবারে খুবই খাঁটি প্রশ্ন, এবং মীনাক্ষী দিয়ে একমাত্র এই প্রশ্নগুলো করতে পারে।
আচ্ছা, সরাসরি মীনাক্ষীদের কাছে আরেকটি প্রশ্নে চলে যায়, যেটা হচ্ছে যে আহ, এই বাঁচতে বাঁচতে তুমি যে বলছিলে তোমার মনে হয়েছিল যে কমিউনিটির জন্য কিছু একটা করতে হবে বা আমার মতো মানুষের জন্য কিছু একটা করতে হবে। তো সেখান থেকে যে কমিউনিটি, যে কুইয়ার পলিটিক্স এবং কুইয়ার কমিউনিটির কাজে কিভাবে মানে চলে যাওয়া, একটা বিস্তর সময় আছে এর মধ্যে। তাও মানে আজকে সন্ধ্যায় যেহেতু সময় কম, আমি সোজাসুজি তোমার কাছ থেকে এই কথাটা জানতে চাইবো যে এরপর তুমি কুইয়ার অ্যাক্টিভিজমে কিভাবে এলে। না আসলে ওই যে পার্সোনালিস্ট পলিটিক্যাল, হ্যাঁ। এটা তো নারীবাদের একটা মানে প্রথম পাঠ আমার মনে হয়। হুম 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 এবং হুম আহ, সেই জায়গা থেকে যেন আমাদের প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমার মতো মানুষ কি আছে, সেইভাবে যখন আমরা আসলে ছজন মানুষ এক জায়গায় হলাম, এরপরের গল্পটা হচ্ছে আমাদের ছজনের গল্প। হুম শুধু এটা আমার আকাঙ্ক্ষার গল্প না, এটা আহ, আরো চারজন যারা ছিলেন, আবির, সাগরিকা, পিয়া, কিকি, এ সবার গল্প। এবং আমরা সবাই মিলে তখন কি উত্তেজনা ছিল তুমি জানো না তো। তার মধ্যে একটা খুব মজার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে যখন আমি ভাবছিলাম যে একটা একটা সাপোর্ট গ্রুপ, একটা ইমোশনাল সাপোর্ট গ্রুপ তৈরি করতে হবে, হুম এই সময় এক আনন্দবাজারের একজন আহ, যিনি আহ, ইয়ে ছিলেন, রিপোর্টার ছিলেন, তিনি কোনোভাবে আমাদের খবর পান। এবং তার তিনি আর কি মহিলা, তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। তখন আমরা আম, একটা সংগঠন ছিল, তখন ছিল কাউন্সিল ক্লাব বলে, সেখানে দুই একবার গিয়েছিলাম। তো তারা যখন আমাদের বলে তখন আমি বলেছিলাম যে আমি ততদিনে আমি ব্যবসাও শিখে গেছি, ফলে আমি নেগোসিয়েশনটাও শিখেছি। আমি তখন বলেছিলাম হ্যাঁ, ইন্টারভিউ দেব, কিন্তু আমি আর এবং আমার পার্টনার আকাঙ্ক্ষা, আমরা দুজন বলেছিলাম ইন্টারভিউ দেব, কিন্তু এখানে ওই কাউন্সিল ক্লাবের যে পোস্ট বক্স নাম্বারটা আছে ওই নাম্বারটা ছাপতে হবে, যদি হুম ছাপো তাহলে দেবো, আদারওয়াইজ দেবো না। হুম হুম এবং তারপরেই তখন তো ফায়ার বেরিয়েছে, ফায়ার তখন রিলিজ করেছে, চারিদিকে সাংঘাতিক অবস্থা। হ্যাঁ। কিন্তু কলকাতায় আমরা তো কমিউনিস্ট, আমরা তো ডিনায়ালটাকে খুব ভালো করে বুঝি, আমরা তো নিচে রাখতে ভালোবাসি। হ্যাঁ। তো আমাদের এখানে কি করা হলো, মানে কিচ্ছু করা হলো না, কোনো হুম কোনো সারা শব্দ নেই। তিন চারটে হলে চলুক, হুম কোনো রকম অ্যাজিটেশন নেই। এবং অফকোর্স ফেমিনিস্টরা কিন্তু সেখানে কিন্তু একবারের জন্য কোনো হাঙ্গামা করেননি। সেখানে আমি হুম আর আকাঙ্ক্ষা প্রথম একবার দেখতে গেলাম, দ্বিতীয় দিন থেকে আমরা দুজনে মিলে বাইরে দাঁড়িয়ে থাকতাম, হলের হুম বাইরে দাঁড়িয়ে থাকতাম। ভাবতাম এই ফিল্ম দেখতে কি আমাদের মতো কোনো মানুষ আসবে না, আমরা কি বুঝতে হুম পারবো না। সেখানে দিনের পর দিন আমরা না, যতদিন ফিল্ম চলেছে আমরা অনেক দিন গিয়ে ওই বাইরেটা দাঁড়িয়ে থাকতাম এবং লক্ষ্য করতাম যদি কাউকে পাওয়া যায় আমাদের মতো। তো এই এই সময়টাতেই আমাদের ইন্টারভিউটা ছাপে ছাই চাপা ফায়ার বলে। এবং তুমি বিশ্বাস করতে পারবে না, ওই ইন্টারভিউটার পর মানে তারপর ওই পোস্ট বক্সে প্রায় 350 শুধু সমকামী মেয়েদের চিঠি আসে। বাহ, দারুণ দারুণ তো সত্যি। এবার এই চিঠিগুলোর থেকে তো সবাইকে আমরা, কারণ তারা তো সবাই, তাদের ফোন নাম্বার ছিল না, দেয়নি, বা অন্য কিছুও না, মানে তাদের চিঠি পেয়েছি এবং বুঝেছি যে হ্যাঁ আমাদের এখানে এক্সিস্টেন্স আছে। বাংলা যারা পড়েন, যে খবরের কাগজ পড়েন, সেই মানুষেরা, সেই মেয়েরা তারা লিখছেন, হুম হুম তার মানে এবং তখন আমরা আর দেরি করিনি জানো, সাপোর্ট গ্রুপটা তৈরি হুম করতে। যাদের ফোন নাম্বার পেয়েছিলাম তাদের সাথে ফোনে যোগাযোগ করি। এবং এই সময় আমরা কিন্তু ওই ছজনের মধ্যে দুজনকে ফোন থেকে পাই, ওইখানে ফোন করে পাই। আরো দুজনকে পাই বম্বে থেকে, সঙ্গিনী বলে তখন ছিল, সঙ্গম ছিল, স্ত্রী সঙ্গমের এক্স্যাক্টলি। থ্রু দিয়ে তাদেরকে পাই। মোট এই ছজন হলাম। এবং তারপরে আমরা আরো মানুষদেরকে খুঁজতে খুঁজতে থাকলাম। আর গ্রুপটা একসাথে 3 মাসের মধ্যে আমরা প্রায় 25-30 জন হয়ে গেলাম। হ্যাঁ। এবং সাফর জন্ম হয় 20শে জুন।
1999 30শে সাল। জুন কত সাল দিদি, কত সাল? 1999। বাহ, বাহ, দারুন দারুন দারুন। বছর। 1999 তোমরা কাজ শুরু করেছো, 1999 আমি ক্লাস 4-এ পড়ি। আমার এটা ভেবে অবাক লাগছে যে এত বছর তোমরা তোমরা কাজ করছো। 1999 সেফোর জন্ম, যখন আমরা একটা প্রচন্ড হোমোফোবিক সোসাইটিতে বাস করি। আমরা সেখান থেকে এতটুকু লম্বা রাস্তা তোমরা এগিয়ে এসছো, তোমাদের সবাইকে কুর্নিশ জানাই সত্যি। মানে এই যে এটা লম্বা নয়। রাস্তা, আমি না, এই যে ইচ্ছেটুকু তুমি যে বললে যে কলের বাইরে দাঁড়িয়ে থাকা, নিজের মতো মানুষ খোঁজা, এই 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 কথাগুলোর সঙ্গে বোধহয় আমরা যারা ছোট শহরে বড় হয়েছে, কলকাতা তো অনেক বড় শহর, আমার মতো মানুষ যারা ধরো গ্রামে বড় হয়েছে বা একেবারেই মফস্বলে বড় হয়েছে, তারা কিন্তু এই যে তুমি যে ডেসক্রাইব করলে, এটার সঙ্গে খুব সহজেই রিলেট করতে পারি আমরা। কারণ ঠিক। আমরা একেবারে এইভাবেই, আমি সব সময় যেখানেই যেতাম, লোকজনকে দেখে ভাবতাম আমার মতো এরকম মানুষ কি আরো এক দুজন আছে এখানে। মানে আমি গ্রাজুয়েশন করার আগে, আমি যখন গ্রাজুয়েশন করার আগে কিন্তু আমার মতো মানে নিজেকে গ্রহণ করে বাইরে বেরিয়ে আসা, কথা বলা এরকম মানুষ আমি খুব কম পেয়েছি, এক দুজন ছাড়া পাইনি। এটা আমি বলছি শিলচর শহরের কথা, যেটা আসামের দ্বিতীয় বৃহত্তম শহর বলা হয় যেটাকে। এটা আর আমি তো খুব বেশি আগের কথা বলছি না, তুমি 1999 এর কথা বলছো, আমি কিন্তু খুব বেশি দিন আগের কথা বলছি না, আমি 2008, 9, 10-এর কথা বলছি, সেই সময়ের কথা বলছি। তো সেই জায়গা থেকে থেকে এখন অব্দি মনে হয় আমরা বেশ কিছুটা পথ হাঁটতে পেরেছি। আম, আচ্ছা, সেফোর জন্ম আমরা শুনলাম, এবারে আমার কিছু কিছু এবার টেকনিক্যাল প্রশ্ন আমার মনে হয়, যেটা কমিউনিটির লোকজন খুব মানে শুনতে ইচ্ছুক হয়তোবা। একটি প্রশ্ন যেটা আমার মনে হচ্ছে যে এই যখন সেফো শুরু হলো, তারপর কি ধরনের ডিফিকাল্টিস বা কি ধরনের কোয়েশ্চেন বা কি ধরনের আমি প্রবলেম নিয়ে লোকজন তোমাদের কাছে আসতো? দেখো, আমি যদি বলতে হয় এত সময় লাগবে, আমি তো খুব ছোট করে বলার চেষ্টা করছি। জানি না সেটা কতটা মানে ক্যাপসুলেটেড ওয়েতে যদি বলতে হয়। মানে দেখো, যখন থেকে আমাদের এই গ্রুপ তৈরি হলো, তখন থেকে হুম। আমরা কি করতাম, তখন তো লোকের হাতে মোবাইল ছিল না, তখন কিছুই ছিল হ্যাঁ। না। তো আমরা হুম। তখন কি করতাম জানো, যে আহ, ছোট ছোট ফ্লোরেসেন্ট ফ্লোরেসেন্ট যে স্টিকার গুলো হয় না, ফ্লোরেসেন্ট সেই স্টিকার গুলো, মানে যেগুলোতে ওই তোমার ঋতুবন্ধ ইত্যাদি প্রভৃতি, লিঙ্গবর্ধক, তেল, এই যে বাসে ট্রেনে দেখতে পাও, সেই রকম, ওই রকম যেগুলো নাকি দূর থেকেও চোখে পড়ে, ওই রকম ছোট ছোট স্টিকার করে বাসে করে যাচ্ছি, বাসে লাগিয়ে দিলাম। বাহ। বাহ। ইউনিভার্সিটির ইউনিভার্সিটির উইমেন ওয়াশ, এখানে লাগিয়ে দিতাম, বিভিন্ন জায়গায় দিয়েছিলাম যে আমাদের এটা হচ্ছে হেল্পলাইন। কারণ দুটো জিনিস ছিল, আমরা তখন একদম ইমোশনাল সাপোর্ট গ্রুপ, কিন্তু সেই হুম হুম হুম। সময়ে আমরা বুঝেছিলাম যে যে মেন স্ট্রিম যে ফেমিনিস্ট মুভমেন্ট, তাতে হ্যাঁ। কিন্তু আমাদের হবে। সেদিন হুম থেকে কিন্তু আমাদের মনে হয়েছিল, ওই 99 সালেই আমরা যখন একটু একটু করে আমরা ওই প্রতি মাসে বসছি, সেই সময় আমাদের সবাই মিলে আমরা ভেবেছিলাম ওইখানে জায়গা পেতে হবে। কারণ হুম ততক্ষণে আমাদের বিভিন্ন ভায়োলেন্সের ঘটনাগুলো আমাদের কাছে আসছে। সে ভায়োলেন্স তুমি কল্পনা করতে পারবে না, মানে সেসব ভায়োলেন্স যে কি ভায়োলেন্স। একটা মেয়ে তার মা বাবা অ্যান্টি সোশ্যালকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে, বাইরে থেকে ছিটকিনি তুলে দিয়ে সেই ছেলেটিকে বলে দিচ্ছে আমার মেয়েকে এখনই সিঁদুর পরিয়ে দে। কারণ তাদের মনে হচ্ছিল অ্যান্টি সোশ্যালই আমার মেয়েকে ঠিক রাখতে পারবে, টাইট করতে হুম পারবে, বিয়েটা হুম হুম হুম। করাতে। এই মেয়েটি সেই ছেলেটিকে ভক্তি দিয়ে, মানে কিভাবে যে তুই তো একটা মানে তুই তো যাকে বলে মস্তান, তুই তো বড় মানে তুই কেন লুকিয়ে বিয়ে করবি, তুই আমাকে কালকে আয়, এসে পরশু আয়, এসে আমাকে সবার সামনে বড় করে বিয়ে করে নিয়ে যা। ছেলেটি তো হুম তাতে মুগ্ধ হয়ে গেল যে মেয়ে তো আমাকে ভালোবাসছে। এবং তারপর হুম। সেই লাস্ট ট্রেন ধরে পালিয়ে আসা, হাওড়া স্টেশনে রাত্রি 12:30টার সময় আসা, শীতকালের রাত। সেখান থেকে আমার তখন ল্যান্ডলাইন ছিল, আমাদের ল্যান্ডলাইনে ফোন করে বলা আমার ভীষণ ভয় করছে, মালবিকাদি আমার খুব ভয় করছে। এবং তারপরে ভোর 4টের সময় প্রথম বাসে করে ও আমাদের বাড়িতে আসে। এই যে একটা, বুঝতে পারছো, একটা মানুষ তাকে এইভাবে
বাড়ির থেকে। এটা তো একটা একটা মেয়ে, তার একমাত্র মেয়ে, তাকে বাবা মা ডিসওন করে দিল শুধুমাত্র সে বলল আমি একটা ছেলের জীবন নষ্ট করব না, আমি এক্স্যাক্টলি। সমকামী মেয়ে, আমি কোনো ছেলের জীবন নষ্ট করব না। তাকে তার বাবা মা পাঠিয়ে দিল আসামে তার মামার বাড়িতে, এবং তারপরে সেখানে তার মামা তাকে রেপ করতে যায়, এবং সে তখন সেখান থেকে এক কাপড়ে পালিয়ে আসে। পালিয়ে এসে সে গুয়াহাটিতে একটা পুরনো বাজার, আমি জানি না সেটা, একটা পুরনো বাজারে সে তার হাত ঘড়িটা বিক্রি করে। করে সেখান থেকে আমাকে ফোন করে রাতের বেলায়, মালবিকা দি আমি কালকে আমি আমি তখন বাজে বোধহয় সন্ধ্যেবেলা, আমি রাতের এই ট্রেনে উঠছি, আমি সকালবেলা যাব। তো আমি জানি না আমি কোথাও যাব, আমি পালিয়ে এসেছি। তার বাড়ি থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, মামার বাড়ির ওখান থেকে বিয়ে দেবে। এবং তারপরে কিন্তু সেই মেয়েটিকে আমরা আমরা যে এই যে নারী আন্দোলনের সাথে নিজেদেরকে যোগ করা, এবং সেখানে তো সেই মুহূর্তে তো সত্যি কথা বলতে কি খুব স্বাভাবিকভাবে চর্চিত বিষয়টা সেইভাবে কিন্তু কলকাতাতে নারীবাদী আন্দোলনে আমরা যখন প্রথম যাই, প্রথমে তারা ভেবেছিলেন আমরা সমকামী মেয়েদের জন্য কাজ করি, আমরা সমকামী এটা ওরা ভাবতে পারেনি। এবং তারপরে যেটা হয় একটু 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 করে, কারণ আমাদের মনে হয়েছিল আমাদের প্রত্যেকটা ইস্যুতে কথা বলতে হবে। আজকে যার নাম হুম। ইন্টারসেক্সুয়ালিটি, যেটাকে যেটাকে বলা হয়, সেদিনকে আমরা না জেনে আমরা ইন্টারসেকশনাল মুভমেন্ট করেছিলাম। আমাদের মনে হচ্ছিল এক্স্যাক্টলি। মেয়েদের প্রত্যেকটা ইস্যুতে আমাদেরকে ভয়েস রেজ করতে হবে, তবে হুম, তারা হুম, হুম। বুঝছেন আমাদেরটাও সেদিনকে আমাদের সময় লাগবে। সময় লেগেছিল। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা অনেক স্ট্রং করেছিলাম আমাদের রেফারেল নেটওয়ার্ক। আমাদের মনে হচ্ছিল এই যে মেয়েটা যাকে তার বাবা মা ডিসওন করলো, তাকে একটা যদি জায়গা আস্তানায় রাখতে হয়, যারা হোম রান করে তাদের কাছে আমাদের যেতে হয়েছিল। সেখানে যদিও আমাদেরকে মুচলেখা দিতে হয়েছিল যে এই মেয়ে কোনো মেয়ের সাথে কোনো অসৎ আচরণ করবে না বলে। বুঝতে পারছো, সেদিনকেও কিন্তু আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনস এর মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদেরকে, মানে সমকামী মেয়ে মানে সে অন্য কোনো মেয়ের প্রতি ঝুঁকে পড়ে। এই যে একটা সেক্স স্টার্ভড, এই যে একটা ধারণা, সেই ধারণাটাকে মেটানোর জন্য, কারণ আমি আমার প্রচন্ড ভালো বন্ধু, যাকে আমি যখন আমি তাকে বলি অনেক পরে কলকাতায় আসার পর, সে আমাকে বলেছিল দিস ইজ ইম্পসিবল, হতেই পারে না। আমি বলেছিলাম কেন তুই ভাবছিস সেটা হতে পারে না? বলছিল না তুই হুম, আমার সাথে একসাথে আমরা কত একসাথে দেখেছি, কত রাত আমরা একসাথে শুয়েছি, ভেবে দেখো কোথায় ইকুয়েটেড করে মানুষ। হুম, তো এটা, এটার জন্য আমাদের মনে হয়েছিল কি জানো, যে ভাই তার বোনকে রেপ করে, যে মা তার সন্তানকে ঘরের মধ্যে আটকে রেখে ঘরের মধ্যে তালা চাবি বাড়ি থেকে তালা দিয়ে দেয় তার একজন অ্যান্টি সোশ্যালকে ঢুকিয়ে, এই মানুষগুলোকে, এই মানুষগুলো আমাদের সাথে নিতে হবে। এই মানুষগুলোকে এরা অপর, এই অপর করে দেওয়া, করে দিলে এটা কোনো, এটা তাহলে পর ওই দুটো স্ট্রিম, তাহলে পর আমাদের একটা দ্বীপে বাস করতে হবে। হুম, 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 এই দ্বীপে বাস করতে আমরা চাইনি, এবং সেই কারণেই আমরা স্যাফো থেকে কোয়ালিটি তৈরি করি। এই স্যাফো কারণ প্রতিদিন প্রতিদিন একটার পর একটা চরমতম ভায়োলেন্স, তোমাকে এই ভায়োলেন্সের গল্প করতে গেলে শুধু ভায়োলেন্স নিয়ে একটা রাত কেটে যাবে। এবং হুম, আমরা হুম, তখন সাপোর্ট করে, যেখানে আমরা বলি যে এনিবডি এন্ড এভরিবডি ক্যান বি দ্য মেম্বার হু বিলিভ হুম, দ্য কজ। এবং এই এই কারণে স্যাফো ফর ইকুয়ালিটি যারা মেম্বার হন, সে ইরেসপেক্টিভ অফ দেয়ার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তাদেরকে আমরা কখনো জিজ্ঞাসা করি না আপনি কি সমকামী, এটা জিজ্ঞাসা করি না আমরা। আমাদের পরিষ্কার কথা, যারা মনে করেন এই আন্দোলনে, তারা বিশ্বাস করেন এবং মনে করেন যে সেক্সুয়াল মার্জিনালাইজড উইমেনদের রাইটসটা হচ্ছে যথাযোগ্য একটা চাহিদা, তারাই এর মেম্বার। এবং এইভাবে আমরা অসংখ্য মানুষকে আমরা পাশে পেয়েছি। এবং স্যাফো ফর ইকুয়ালিটি একটা দিন বুঝতে পারে যে এইভাবে চলবে না, তাদের যে টাকা পয়সা, মানে সম্ভব না, বুঝলি, আমরা পারছিলাম না, কারণ সবটা দিয়ে আমাদের করতে হচ্ছে। হেল্পলাইন, আমরা একটা অর্গানাইজেশন আমাদের হেল্পলাইন দিয়েছিলেন 2 ঘন্টার জন্য, শুধু ইনকামিং কল সপ্তাহে একদিন সোয়াব। সেই হেল্প আমরা ওখানে বসতাম, অনেক আসতো, ওই যে বললাম ফ্লুরোসেন্ট দিয়ে বিভিন্ন জায়গায় করতাম, এরকম হুম। আসতো। একটু একটু করে
করে যেটা হলো, আমাদের মেম্বার বাড়ছিল, তারা মানে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা থেকে আসতো তুমি ভাবতে পারবে না। কাঁথি থেকে আসছে, সেই হরিণঘাটা থেকে আসছে, হুম। বহরম থেকে আসছে, এবং তারা সকালবেলা ট্রেনে, ভোরের ট্রেনে আসছে আমাদের সাথে, মাত্র ৮ ঘন্টা ৪০ মিনিট ১ ঘন্টা তারা আবার বেরিয়ে। ওই একটা শেষ রবিবার, চতুর্থ রবিবার মাসের আমরা একসাথে বসতাম সেইখানে আসার জন্য। আর এটা একটা অন্য জিনিস জানো। তো সেইভাবে মানে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম বিভিন্ন ভাবে, আমরা অ্যাডভোকেসি করতে শুরু করলাম, এবং আলটিমেটলি আজকের স্যাফো আর কি এইভাবেই। এবং অসংখ্য মানুষ পেয়েছি, তুমি ভাবতে পারবে না। মানে এখন যারা আমাদের সাথে এই বাচ্চা বাচ্চা, মানে আমাদের যারা এই যে আর একটা কথা যেটা খুব প্রাসঙ্গিক আমার মনে হয়, যারা আজকে শুনছেন, যদি আমাদের আন্দোলনের বহু মানুষ যদি থাকেন তারা হয়তো জানতে পারবেন যে এই যে ধরো আমাদের যে স্যাফো থেকে স্যাফো ফর ইকুয়ালিটি হওয়া, এই দুটোর এক্সিস্টেন্সটা কিন্তু আমাদের এটা মার্জ হয়ে যায়নি। বহু বহু মেয়ে তারা কিন্তু অ্যাক্টিভিজম করার জন্য আসেনি, তারা শুধুমাত্র আমার মতো কে আছে দেখার জন্য এসছে, তারা ক্লোজেটেড থাকতে চেয়েছে। এই ক্লোজেটেড থাকতে চাওয়াটাকে আমরা সম্মান জানিয়েছি। ফলে সম্মান যারা জানিয়েছো, হ্যাঁ। যারা স্যাফোর মেম্বার, তারা যে কোনো সময় চাইলে স্যাফো ফর ইকুয়ালিটির মেম্বার হতে পারে। কারণ সে যদি মনে করে সে অ্যাক্টিভিজমে জড়াবে, সে থাকতে পারে। এবং যেহেতু সেখানে কোন রকম ওরিয়েন্টেশনটা বড় ছিল না, ফলে যে কোনো আমাদের সমকামী মেয়ে সে কিন্তু ক্যামোফ্লেজ রয়েতেও কিন্তু এখানকার মেম্বার হতে পারে। সে কিন্তু আন্দোলনে যেতে পারে, বলতেই পারে আমি অ্যালাই। বুঝতে পারছো আমি কি মিন করছি? কিন্তু স্যাফো ফর ইকুয়ালিটি সবাই স্যাফোর মেম্বার না। হুম। হুম। কারণ তাদের একটা অটুট জায়গা, সেটাকে আমরা তাদের এই কনফিডেন্সিয়ালিটিটাকে ওটাকে কিন্তু আমরা সাংঘাতিক সাংঘাতিক রকমের জোর দিয়েছিলাম। তো এইটা ছিল, একটা ছিল অ্যাক্টিভিজম আর একটা ছিল ইমোশনাল সাপোর্ট গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে চলেছে আর কি। কিন্তু যখন আমরা অ্যাক্টিভিজমের জায়গাটায় গেলাম, কাজ এত বেশি, তখন আমরা ডিসাইড করলাম আমাদের ফান্ডের দরকার, নিজেদের পকেটে টাকা দিয়ে আর হচ্ছে না। তো আলটিমেটলি আমরা রেজিস্টার্ড করাই, এবং আমরা সাপো ফর ইকুয়ালিটি কমপ্লিটলি একটা অর্গানাইজেশন। এই কালেকটিভটাও আছে, অর্গানাইজেশনটাও আছে, দুটো পাশাপাশি চলে। ফলে তার দ্বন্দ্বও অসীম, তার সক্ষতাও অসীম। প্রচুর ইনপুট আমাদের কালেকটিভ থেকে আসে, তারা চোখে চোখ রেখে অর্গানাইজেশনের সাথে ঝগড়া করে, আবার কখনো অর্গানাইজেশন কালেকটিভের কাছ থেকে জিজ্ঞাসা করে যে আমরা এটা করতে চলেছি, দিস আর দ্য রিজনস। সো এটা একটা কনস্ট্রাকটিভ কনভারসেশনও বলতে পারো, কখনো কখনো এটা একটা সাইনার্জিক এফেক্টও আছে, সব মিলিয়ে। এবং এইভাবেই এখনো অব্দি চলছে, জানি না আগামী দিনে কি হবে। আমি তোমার কথা শুনতে শুনতে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এবং আমার মনে আছে আমি 2015 বা এরকম কোনো একটা সময়ে কলকাতায় একটি অনুষ্ঠানে গেছিলাম, এবং এই যে ক্লোজেটে থাকার ডিসিশনটাকে রেসপেক্ট করা নিয়ে তোমাদের এই অর্গানাইজেশনের এক দুজন আহ, মানে সমাজকর্মী আমাকে এই ব্যাপারে মানে অবগত করেছিলেন, যে বলেছিলেন যে কেউ যদি ক্লোজেটে থাকতে চায় তাকে সম্মান জানানোটা উচিত, এবং আমরা তাকেও যতটুকু সম্ভব সাপোর্ট মানে প্রোভাইড করার আমাদের উচিত। একটি প্রশ্ন এখানে এই মুহূর্তে উঠে এসছে, যেটা হচ্ছে যে যখন কলকাতার মানে আমরা তাদেরকে ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক বা কলকাতাকে মানে বাঙালিদেরকে আমরা সাধারণত গোটা ভারতবর্ষে মানে আমরা নিজেকে প্রচার করি এই বলে যে আমরা খুব মুক্তমনা ইত্যাদি। তো কলকাতার মতো শহরে যখন প্রথম তোমরা সেফো ফর ইকুয়ালিটি গড়ে তুললে, তখন যে অন্য যে নারীবাদী সংগঠন যারা ছিলেন, যারা হয়তো এই সমকামী নারীদের স্পেস দেওয়ার কথা কখনো ভাবেননি, তাদের রিয়েকশনটা কি ছিল? দেখো, স্যাফো ফর ইকুয়ালিটি যখন হয়েছে, তখন কিন্তু অলরেডি আমরা সেখানে 4 বছর হয়ে গেছি। হুম। মানে স্যাফো তৈরি 4 বছর বাদে তো হয়েছে স্যাফো ফর ইকুয়ালিটি। ফলে হ্যাঁ, ততদিনে হ্যাঁ। আমরা প্রায় 3.5 বছর আমরা ওই যে একটা তোমার ফোরাম, যেটাকে আমরা বলি ফেমিনিস্ট ফোরাম, যেটা অ্যাক্টিভিস্ট ফোরাম, সেটা হচ্ছে মৈত্রী। মৈত্রী বহু পুরনো একটা প্ল্যাটফর্ম,
এবং সেখানে যখন আমরা মেম্বার হই, ততদিনে আমরা 3.5 বছর হয়ে গেছে, ততদিনে আমাদের অনেক মানুষ তারা আমাদের ভীষণ ভালো বন্ধু, এবং হুম 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 আমরা ততদিনে মোটামুটি ভাবে ইনএভিটেবল পার্ট অফ মৈত্রী, মানে সব জায়গাতে প্রথমেই আমরা থাকি। 8ই মার্চ হুম আমরা সেখানে আমরা সাংঘাতিক মজা করে আমরা রাত জেগে আমরা পোস্টার লিখছি, এবং প্রত্যেকটা ইস্যু মেয়েদের ইস্যু, সেখানে তোমার মানে সব ছাপিয়ে আমার ওরিয়েন্টেশন। এটা যদি ভাবি তাহলে পর ওই আইডেন্টিটি পলিটিক্সটা করতে হয়। হুম আইডেন্টিটি পলিটিক্সে মানে দরকার নেই এটা আমি বলছি না, কিন্তু হুম আইডেন্টিটি পলিটিক্সটাই তো পলিটিক্স। এটা এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আর এই কারণেই আমি বেশ কয়েক জায়গায় এই ট্রান্স মুভমেন্ট, যে একটা জায়গা আছে যে তারা বলেন যে সিস মানুষরা আহ, আহ, কেন আমাদের এই মুভমেন্টে, বেসিক্যালি দেখো আমার কোথাও মনে হয় যে এই সিস বা ট্রান্স, কোথাও আমার একটা জায়গায় মনে হয় যে হ্যাঁ, তাদের সংগ্রাম কখনো আমরা আমাদের জায়গা থেকে, এটা সার্কেলের বাইরে থেকেই দেখতে হবে, এবং এটা আমাদেরকে কোথাও আমাদেরকে এটা অ্যাকনলেজও করতে হবে যে তাদেরকে আমরা মানে ছুতে পারি, তাদের কষ্ট করতে পারি হয়তো, কিন্তু সেটা আমরা কখনো সেইভাবে অনুভব করতে পারবো না, কারণ এই এই যে আর যে জার্নি, সেই জার্নিটা আমার জার্নি এক নয়। এট দ্য সেম টাইম আমার যে জার্নি, সেই জার্নিটা হয়তো আর একজন হেটেরোসেক্সুয়াল মহিলার জার্নি এক নয়, জানি বাট নয়। ইউনিক। আমি এই দাবিটা যে আমার মতো কেউ কষ্ট পায়নি, এই হুম এই যে আমার মতো এই যে একটা ভিকটিমহুডের একটা অলিম্পিক, আমি এই অলিম্পিকটাতে পার্ট হতে চাই না, কারণ কোন মানুষের কখন কোথায় তার কষ্টটা, সেটাকে যদি আমাকে মনে হয় যদি পারি আমি ছোঁয়ার চেষ্টা করব, তার পাশে থাকার চেষ্টা করব, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় আইডেন্টিটি পলিটিক্সটা যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট এখন পলিটিক্স অফ স্ট্যান্ড পয়েন্ট। পলিটিক্স অফ স্ট্যান্ড পয়েন্ট যদি আমরা না বুঝি, তাহলে আজকের দিনে আমি বলতে পারি যে কোনো অবস্থাতেই আহ কিন্তু এটা হতে পারে না যে আমাদের 377 কোনো দিনও যেত না, কোনো দিনও যেত। আমি খুব রিস্ক ওঠাচ্ছি এই কথাটা বলে, কিন্তু আমি তাও বলবো 377 শুধুমাত্র আমাদের কমিউনিটির মানুষরাই করেছে আন্দোলন। সেটা যদি হতো তাহলে পর যেদিনকে রিক্রিমিনালাইজেশন হলো সুপ্রিম কোর্টে, তারপরে যে ঢেউটা উঠলো, যেভাবে স্টুডেন্ট কমিউনিটি, যেভাবে অ্যালাইস একসাথে যে মুভমেন্টটা তৈরি করলো, তার যে প্রেশার তৈরি হলো, সেটা বিরাট বিরাট বড় ভূমিকা নিয়েছিল আমাদের 377 যাওয়ার জন্য। হুম সেইখানে হুম দাঁড়িয়ে স্ট্যান্ড পয়েন্ট যদি সেটা না থাকতো, তাহলে কিন্তু কখনো কোনো অবস্থাতেই 377 এত সহজে যেত বলে আমার মনে হয় না। তাই আমি সব সময়ের জন্য কৃতজ্ঞ এই যুব সম্প্রদায়ের কাছে, যেন না না, যুব তারা সম্প্রদায় যেভাবে কিনা জানি না, কিন্তু যুব সম্প্রদায় কিনা জানি না, কিন্তু তোমাকে কিন্তু আমি এখনো 20 বছর বয়সের একেবারে ওই 20 বছর বয়সের মেয়ে মনে হয়। আমি তোমাকে এদিনও বলেছি, এবং জল খেতে আমি তোমাকে হ্যাঁ, জল খাও। আজকে আমি বলিনি কারণ তোমার গল্পে আমি একেবারে বিভোর হয়েছিলাম। আমি তোমাকে বলা হয়নি যে জল খাও। না তো সাধারণত আমি সবাইকে বলি জল খাও। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যেটা তুমি যখন ইন্টারসেকশনালিটির কথাটা যখন তুললে, তখন আমার একটা কথা মনে হয়েছে যে ইদানিং একটা তুমি যখন বলছো যুব সম্প্রদায় থেকে তোমার অনেক এক্সপেকটেশন, বা তুমি ওদের কাছে কৃতজ্ঞ ইত্যাদি যখন তুমি বলছো, আমার একটা না, কথা মনে হয়েছে যে আমাদের জেনারেশন। আমি সবার কাছে কৃতজ্ঞ, ইনক্লুডিং ইনক্লুডিং হেটারোসেক্সুয়াল কমিউনিটি। মানে দেখো, সব হেটারোসেক্সুয়াল কমিউনিটি মানে কমিউনিটি, আমি কমিউনিটি কথাটা ব্যবহার করছি, কিন্তু আমি সব, কারণ এটা তো হতে পারে না সব মানুষ ভালো সব মানুষ খারাপ, এইভাবে তো বিষয়টাকে দেখা যায় না। আমার কাছে যে ভালো সে এক্স্যাক্টলি। অনেক কাছে খারাপ হতেই পারে।
কারণ তারা সাপোর্ট করছেন আমাদের, যারা আমাদেরকে সাপোর্ট করে না তাদের কাছে তো সেই মানুষগুলো খারাপ, তাই না? আমাদের কাছে খুব ভালো। তো এটা তো একটা রিলেটিভ কথা না? তো এই রকম আর কি। বা আমার কাছে মনে হয় যেটা, সেটা হচ্ছে যে প্রচুর মানুষের অবদান আছে। আচ্ছা মীনাক্ষী, এই কথাগুলো যখন আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, সেটা হলো যে আহ, যে এই কথাগুলো যখন বলতে বলতে যে কথাটা বারবার মনে আসছে, যে ইন্টারসেকশনালিটি কথাটা যখন বলছি, যে আমাদের জেনারেশনে বা ধরো বিশেষ করে মানে এই যে 20 থেকে 30 বছর বয়সের যে একটা গ্রুপ তৈরি হচ্ছে, বা 30-35-এর, তারা প্রতিবার প্রাইডের পরে একটা নতুন জিনিস শুরু হয়, সেটা হলো যে প্রাইডে শুধু প্রাইডের কথা হবে, শুধু এলজিবিটি কমিউনিটির কথা হবে, আর কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। সেটা সে সিএ নিয়ে হোক, এনআরসি নিয়ে হোক, বা ট্রান্স বিল নিয়ে হোক, বা কাশ্মীর নিয়ে হোক, বা বাকি সব মুদ্দা নিয়ে হোক, আমরা এসব বিষয়ে কথা বলবো না। প্রাইড ইজ অনলি ফর কুইয়ার পিপল, এবং প্রাইড হলো শুধু নাচ গানের জায়গা। এবারে এই যে বাইনারি যে আমরা সৃষ্টি করি, শুধু নাচ গান হবে, না হলে প্রোটেস্ট হবে, কেন দুটো সংমিশ্রণ হতে পারবে না? প্রাইড প্রাইড মানে যে প্রোটেস্ট হতে হবে, গান নাচ হতে পারবে না, এরকম তো কোনো কথা নয়। বা তাছাড়াও যে যে মোদ্দা কথাটা, যেটা তোমাকে আমি প্রশ্ন যেটা করতে চাইছি, যে প্রাইডে আমরা কি বাকি সব ব্যানারকে, একটা দলিত ইস্যু, একটা ট্রান্স ইস্যু, তারপর কাশ্মীরের ইস্যু, বা বাকি যত সামাজিক মুদ্দা যেগুলো, এনভায়রনমেন্টাল কনসার্ন যেগুলো আমরা ফেস করছি, সেগুলোকে নিয়ে আসা উচিত, নাকি প্রাইডকে প্রাইড স্পেসিফিক রাখা উচিত? এটা নিয়ে তুমি কি মনে করো? আমি একটু পিছিয়ে যাই। সেটা হচ্ছে যে হুম। প্রাইড, দেখো প্রাইড যদি তুমি দেখো যে যবে থেকে ইন্টারনেট আসছে আমরা প্রাইডের অনেক ছবি দেখেছি, এবং হুম। সেই প্রাইড আমাদেরকে ভয় পাওয়ায়। হুম। তুমি ওয়েস্টার্ন কান্ট্রিজের তুমি যদি প্রাইডের ছবি দেখো, সেখানে কিন্তু তুমি দেখবে তারও একটা চেঞ্জেস একটু একটু করে আসছে, না কোনো কোনো জায়গায় হয়, আমি বলছি পলিটিক্যাল হুম। এসেন্সটা চলে গেছে সেখানে, কর্পোরেট সম্পূর্ণভাবে ঢুকে গেছে। এবং কিভাবে কর্পোরেট শুধু ঢুকে যাওয়া না, মানে আমাদের এক বন্ধু আমার একদিনকে বলছিল, মালবিকাদি দেখবে এরপরে স্কোয়ার ফুট হিসাবে জায়গা বিক্রি হবে। কথাটা হুম। কথাটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। কিন্তু জানো, এই সাফো আমি কখনো তোমাকে প্রায়, কথা মাঝখানে মাঝখানে তোমাকে লাইন, তোমার কথাটা কেটে মাঝখানে একটা কথা অ্যাড করছি। আমি গত বছর জানতে পেরেছি, আমি জানি না কতটুকু সত্যি বা মিথ্যা, আমার অফিসের যে কলিগ, মানে আমাদের লন্ডন অফিসে যে কলিগ মানে চাকরি করে, সে আমাকে বলছিল যে লন্ডনে কোনো ধরনের ডোনেশন ছাড়া ফ্রাইডে ওয়াক করাটা পসিবল না, সাধারণ মানুষ ফ্রাইডে ওয়াক করতে পারে না। আমি অবাক হয়ে গেছিলাম এই কথাটা শুনে, যে এরকম পরিস্থিতি যদি আমাদের দেশে হয়, তবে তো মানে এটা একটা খুব বিচ্ছিরি রকমের একটা পলিটিক্স হবে। মানে আমি ডোনেশন আহ, ছাড়া ফ্রাইডে ওয়াক করতে পারছি না। সুদীপ, এইগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাহাত্ম্য। দেখো আমাদের তো অনেক কিছু, সোশ্যাল মিডিয়া অনেক, তার হয়তো অনেক অনেক বিরূপ জায়গাও আছে, মানুষকে অনেক রকম ভাবে আহ, আহ, কোণঠাসা করে দেয়। আবার এইটা যদি ধরে নাও, যদি আমার কাছে এটা একটা খোলা বই হতে পারে, তো এই ইতিহাস বইটা যদি আমি পড়ি, তাহলে আমি যদি সাবধান হই, মানে আমাদের কাছে লার্নিং হয় না কেন? দেখো আমি তো বলছি যে আমরা সাপোর্ট থেকে আমরা দীর্ঘ বছর আমরা প্রাইডে হাঁটিনি, এবং আমাদেরকে অনেকবার বলা, কারণ যারা প্রাইডের উদ্যোক্তা, যারা রুদ্র, সৌভিক, আমি এদের নাম বলছি তার কারণ কেআরপিএফ এর এরা, কেআরপিডব্লিউর এরা বেশ কয়েকবার বলেছিল, এবং আমি তো এদেরকে অত্যন্ত ভালোবাসি, মানুষ হিসাবে অসাধারণ। কিন্তু আমার কাছে কোথাও মনে হয়েছিল যে যেদিনকে যেদিনকে প্রাইড মানে আলাদা করে প্রাইড, আমি জানি না, আমার কাছে এর কোনো গৌরব গাথা, আমার কাছে তো প্রাইড ওয়াকের তো একটা আহ, বিশাল একটা ইতিহাস আছে, স্টোনওয়াল রাইটের ইতিহাস আছে, আমরা তো সেটা জানি। এবং সেই কারণেই তো প্রাউড টু বি আ গে, এই কথাটা বলতে গেলে এটা একটা ভীষণ রকম পলিটিক্যালি লোডেড কথা। এটা শুধুমাত্র আমি আমার স্লিভসে জড়িয়ে রাখবো, যে মানে আই জাস্ট ওয়্যার সেক্সুয়ালিটি অন মাই স্লিভস,
thesis not done. মানে কোথাও আমার মনে হয়েছিল যে মানে অল ওভার মাই বডি আই ওয়্যার সেক্সুয়ালিটি অল ওভার মাই বডি, এবং সেটাকে আলাদা করে দেখতে পাওয়ার যাওয়ার দরকার নেই। যদি যদি ওটা পলিটিক্যালি লোডেড টার্ম হয়, তাহলে আমাকে পলিটিক্যাল যদি হতে হয়, তাহলে পলিটিক্যাল ব্রেন, পলিটিক্যাল মন কিন্তু আরো অন্যান্য অনেক 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 আরো অনেক কিছু জিনিসগুলোকে অ্যাড করে। এবং হ্যাঁ পর্ণা, আপনার কথা একদম ঠিক, প্রাইড ইজ হাইলি পলিটিক্যাল, এটা আমার মনে হয় একদম ঠিক বলেছেন। পলিটিক্যাল, এই যে পলিটিক্যাল জায়গাটা, এটা দুটো দিক আছে। আমি আজকে ভারতবর্ষের জায়গায়, ভারতবর্ষের বুকে আমি যেভাবে পলিটিক্সটাকে দেখব, আমেরিকায় বসে যে মানুষটি পলিটিক্সটাকে দেখছেন, ব্ল্যাক লাইভস ম্যাটার যেটা আজকের কথা, আজকে আমার মুসলিম লাইভস ম্যাটার এটা আমার আজকের কথা। আমি ব্ল্যাক লাইভস ম্যাটার, অফকোর্স আমি তার কাছে আমার পলিটিক্স অফ স্ট্যান্ড পয়েন্ট আছে, আমি তার সাথে সহমত, একেবারে সহমত। আমি এখানে একটা ব্যানার লাগিয়ে আমি নিশ্চয়ই একটা ছবি তুলে পাঠাতে পারি তাদের কাছে, বন্ধু আমার সলিডারিটি আছে। কিন্তু মুসলিমটা আমার গায়ে লাগে, এখানে এসে লাগে, আমি নিশ্চিত সেখানেও লাগে। কিন্তু সেখানে আবার সেই মানুষটা মুসলিম লাইফ ম্যাটার বলে সেও একটা ছবি তুলে আমাকে সলিডারিটি দেখাতে পারে। কিন্তু আমি কিভাবে প্রায়োরিটাইজ করব? আমি দলিত লাইফ ম্যাটার বলবো কি বলবো না? কারণ আমার কাছে মনে হয় যে আমি একজন ব্রাহ্মণ, আমি ভুলে যাই না, যেটাতে আমার কোনো হাত নেই, কিন্তু আমি একজন ব্রাহ্মণ, ইভেনচুয়ালি আমি একজন ব্রাহ্মণ, সেটা তো আমি ভুলে যেতে পারি না। কিন্তু আমি ব্রাহ্মণ, যেটাতে আমার কোনো হাত নেই, তা বলে আমি একজন দলিতের মুভমেন্টে তার পাশে গিয়ে দাঁড়াবো না, এটা এটা কেমন কথা? আমি ট্রান্স নই, আমি একজন সিস, ডেফিনেটলি আমি একজন সিস, কিন্তু তার পাশে গিয়ে আমি দাঁড়াবো না, তার সাথে আমি হাঁটবো না, তার সাথে আমি, সে যদি কোনো কিছু বলে, আমার যদি মনে হয় ভাই তুমি যেটা বলছো কিন্তু আমি যে এটার সাথে সহমত হতে পারছি না, আমি তো এই মতটা রাখলাম, তোমরা ভাবলে ভেবো, না ভাবলে ছুঁড়ে ফেলে দিও, কিন্তু আমি মতটাই রাখতে পারবো না, কারণ তুমি সিস। কোথাও গিয়ে জার্নি গুলো কোথাও গিয়ে এক হয়, আবার কোথাও গিয়ে ডাইভার্স হয়, কোথাও গিয়ে তো আবার এক হয়ও। ফলে এটা কোথাও হয় এই স্ট্যান্ড পয়েন্টের জায়গাটা প্রতিটা জায়গাতেই আসে জানো। তাই আজকে আমাদের এখানে যদি আমি বলি যে পলিটিক্সটার যেভাবে ছড়িয়ে দেয় না এই মানুষগুলোকে, এই যে কত শত মানুষ এক একটা প্রাইডে আসে, তারা নিশ্চয়ই সেটা হাইলি চার্জড, হাইলি পলিটিক্যাল। একটা মানুষ সে যখন ওখানে আসে, আমি বহু মানুষের কাছে শুনেছি সেদিনকে প্রাইডে হেঁটে সে প্রথম কাম আউট করলো। অতগুলো মানুষকে দেখে তার মধ্যে যেটা তৈরি হয়, যে সাহসটা তৈরি হয়, যে কনফিডেন্সটা তার আসে, সেটা তো পলিটিক্যাল, তার একটা পলিটিক্যাল মুভি, তার তো একটা পলিটিক্যালি মুভ, সেটা সেই অর্থে তো এটা হাইলি পলিটিক্যাল। কিন্তু আমি যখন পলিটিক্সটা করছি, তখন আমি কি তার সাথে সাথে আমি কি সেই আদিবাসী মানুষটার কথা ভাবছি কিনা? যে মাইনিংটা হচ্ছে, সে মাইনিংটা যদি এনভায়রনমেন্টকে ধ্বংস করে দেয়, আদিবাসী মানুষগুলোকে যেখান থেকে উপড়ে দেয়, সেই মানুষগুলোর পাশে আমি কি কোনোভাবে, এমনটা নয়, আমরা কতজন পারি বলতো? আজকে যে আমফান হলো, আমি কি ঘরে বসে আমি কি তার মতো করে খাচ্ছি? আমি কি সেই মতো করে, আমি কি শুধু ভেরি গুড় দিয়ে আমি পান্তা ভাত খাচ্ছি না তো। কিন্তু আমি কি এটা পারি, এটা কি ভাবতে পারি যে হ্যাঁ আমি 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 তো খাচ্ছি, কিন্তু সেই মানুষটার কষ্টটা কি আমাকে ছুটছে? মীনাক্ষী দি, আমি তোমার কথাটাকে মাঝখানে এখানে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাইছি, যেটা আমার তোমার থেকে জানার ইচ্ছে, যেটা হলো যে যখন বারবার এই প্রশ্নটা আসে যে আচ্ছা দলিত রাইটস নিয়ে যখন লড়াই হয়, মুসলিম লাইফ নিয়ে যখন লড়াই হয়, তখন তো ওরা কুইয়ার লাইফের জন্য লড়াই করে না। তবে এই প্রশ্নগুলো আমরা প্রায়শই ফেস করি, যেটা বিশেষত দিল্লি প্রাইডের পরে মানে চলে আসে, বারবার আসে, কলকাতা প্রাইডের পরেও আসে। কথাটা হলো যে দলিত যখন রাইটস নিয়ে যখন লড়াই হয়, উইমেন রাইটস নিয়ে যখন লড়াই হয়,
বা মুসলিম রাইটস নিয়ে যখন লড়াই হয়, যে কোনো মাইনরিটি রাইটস নিয়ে যখন লড়াই হয়, তখন যদি ওরা যদি এলজিবিটি কমিউনিটির জন্য হয়ে লড়াই না করে, তো আমরা কেন ওদের হয়ে লড়াই করব? এই প্রশ্নটা আমার তোমার কাছে আছে। এটা আমার প্রশ্ন নয়, এটা আমার কমিউনিটির ইয়াং জেনারেশনের আমার প্রশ্ন। পড়াশোনা খুব বেশি নেই আসলে সুদীপ, কিন্তু আমি একটা কথা খুব ভালো বুঝি জানো, সেটা আমার বন্ধুরাই আহ, আমরা যেটার মধ্যে আলোচনা করি, দিবে আর নিবে মিলাবে মিলিবে। এটা তো আমাদের গুরুদেবের কথা, হুম। ডেরেল বুড়োর কথা। তো আহ, কোথাও আমার মনে হয় জানো যে দিবে আর নেবে মিলাবে মিলিবে। খুব খুবই তুমি খুবই খুবই আহ, আমার আমার কোথাও মনে হয় জানো, একটা কথা আমাকে বলো, যে আজ হুম, যদি আমার নাম যদি হতো মালবিকা হক, ধরো আজকে আমি চোখে একটা চোখ দেখতে পেতাম না, এবং আমি একজন লেসবিয়ান, আমি কোথায় কোথায় যেতাম? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মুসলিম মুভমেন্টে আলাদা করে নিজেকে এনগেজ করতাম, আমি আলাদা করে আর একটা পা রাখতাম আমি আমার ডিসেবল মুভমেন্টে, ডিসেবিলিটি মুভমেন্টে, আর একটা হচ্ছে আমি সমকামিতার আন্দোলন করতাম, আর আর একটা সংগ্রাম ছিল আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি কোথায় কোথায় যেতাম বলো তো? ঠিক 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 ঠিক। দোলন বলছেন যে আমরা ওরা কি মুভমেন্টে হয় সুদীপ? আমি একেবারেই আপনার সঙ্গে সহমত। এটা আমার প্রশ্ন থ্যাংক নয়। ইউ দোলন। প্রশ্নটা হলো দোলন যে আমার, আমাদের জেনারেশনের যারা কুইয়ার, সো কল্ড কুইয়ার অ্যাক্টিভিস্ট যারা, এরা এই প্রশ্নগুলো করে। তাই আজকে মীনাক্ষীদির কাছে এই প্রশ্নগুলো তুলে ধরলাম। আর মীনাক্ষীদির থেকে জানতে চাইছিলাম যে কি আসলে মানে অভিজ্ঞতা এবং কি বলেন উনি এত বছরের লড়াইয়ের ফলে যেটা অনুভব করছে। মীনাক্ষীদি, সময় একেবারে সংকীর্ণ এবং হ্যাঁ, প্রশ্নের অন্ত নেই। আমি একটা কথা বলে রাখি, এই দোলন, দোলন যে লিখেছে, দোলন আমার পরম বন্ধু এবং আমার হুম, সংগ্রামের সাথীও। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মানুষটা যখন ওই শুরুর দিকে কথা বলছি, যারা যারা আর কি হাত বাড়িয়ে দিয়েছিল তাদের মধ্যে ও একজন, মানে হুম 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 হুম, আমি বুঝতে পারছিলাম। চমৎকার মানুষ ও। থ্যাংক ইউ দোলন, তুই এসছিস, মানে আচ্ছা, যেটা দুটো দুটো প্রশ্ন যেটা শেষের দিকের জন্য রেখেছিলাম। একটি প্রশ্ন হলো যে আমরা প্রায়শই এটা বুঝি না যে একজন সমকামী পুরুষের লড়াই এবং একজন সমকামী নারীর লড়াই, এবং তার চেয়েও বড় লড়াই যেটা হলো যে নারী হিসাবে মানে ফিমেল বডির যারা আহ, তাদের যে লড়াইটা, তা এই আমাদের লড়াই মানে পুরুষদের লড়াই এবং নারীর লড়াইয়ের মধ্যে কি কি একটু কি ডিফারেন্স আছে? এবং যদি ডিফারেন্স থাকে সেটা কি ধরনের ডিফারেন্স? দেখো আমি আবারও বলি সুদীপ, ডিফারেন্স তো প্রচুর, ডিফারেন্স তো থাকবেই, হুম কিন্তু হুম আহ, কোনটা বেশি কঠিন কোনটা কম কঠিন এইভাবে হয় না। ধরো হুম হুম একজন হুম পুরুষ যে নাকি ধরো আমার মতো প্রিভিলেজ নয়, তার হুম লড়াই হুম, আমার অনেক কঠিন, কঠিন। পুরুষ পুরুষ সমতা। আবার হুম 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 আহ, পড়াশোনা হয়নি, সেরকম ভাবে পড়াশোনা করতে পারেনি এমন হুম একজন ট্রান্স সাথে একজন শিক্ষিত, তার একটা আহ, অবস্থা কম্পারেটিভলি সচ্ছল এই মানুষের হুম যে তার যে লড়াই, এই দুটোর হুম, মধ্যে আবার অনেকটা তফাৎ। ফলে এখানে অনেক কিছু এক্স্যাক্টলি। এনমেশড হয়ে থাকে, এনমেশড হয়ে থাকে তোমার হুম ক্লাস, তোমার কাস্ট, তোমার রিলিজিয়ন, তোমার হুম সেক্সুয়াল ওরিয়েন্টেশন, হুম, সবকিছু না ইনভেস্ট হয়ে থাকে। ফলে এই সবগুলো নিয়ে একটা মানুষ তো সবকিছু নিয়ে, ফলে এক্স্যাক্টলি। এই নিয়ে তারপরে কারোর লড়াই কখনো বেশি কঠিন হয়, কারোর লড়াই কম হুম হয়, হুম অথবা হুম সবাই হয়তো সমান রকমের ওয়েটেজ ক্যারি করে। আমাদের হুম হুম, কে কিভাবে এই লড়াইটাকে সামলাবে, এবং সেটা হচ্ছে একটা বড় কথা। আর একটা কথা এক্স্যাক্টলি। হচ্ছে, আজকের দিনেও তবুও বলি, আজকের দিনেও মেয়েরা বিয়ে করে না, মেয়েদের মেয়েদের বিয়ে দেওয়া হয়। দেওয়া হয়। ইয়েস যেদিনকে ইয়েস মেয়েরা ইয়েস। বিয়ে করবে, যেদিনকে মেয়েরা বিয়ে করবে, নিজেরা সিদ্ধান্ত নেবে, সেদিনকে লড়াইটাকে নিয়ে আমরা আবার কথা বলবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ফলে এক্স্যাক্টলি। এই খুবই সময় খুবই সুন্দর এবং খুবই স্পষ্টভাবে তুমি তোমার বক্তব্যটা রাখলে, এবং আমি মনে হয় এর চেয়ে বেটার হয়তো কেউ, মানে আমি প্রেম করতে পারতাম না
তুমি যেভাবে ফ্রেম করলে যে মেয়েরা বিয়ে করে না, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, এটা বোধহয় খুবই একেবারে মানে মানে খুব অসাধারণ একটা কথা বলেছো। একবারে শেষের দিকে একটা চলে এসেছি আমরা আমাদের আড্ডার, এবং 1 ঘন্টা হয়ে গেছে। তোমাকে বলছিলাম যে তোমার থেকে 1 ঘন্টার বেশি সময় নেব না, কিন্তু কথা এত বেশি যে সেটা মানে মানে এগিয়ে গেছে। আহ, যেটা আমার মনে হয় কি, যে কমিউনিটি রাজনীতি নিয়ে, আমাদের কমিউনিটি পলিটিক্স নিয়ে যেটা আমরা প্রায়শই দেখি, যেটা কিছু ডান ঘেঁষা রাজনীতি যেটা আমরা দেখতে পাচ্ছি, যে একটি সরকার সব প্রান্তিকের লড়াইকে নস্যাৎ করে দিয়ে যখন মানুষকে একেবারে মার্জিনে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে লোকজনের, আর যেখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 377 সরালো, যেখানে আমাদের সরকারের যেখানে কোনো রোল নেই, সেখানে ডানপন্থী রাজনীতি যারা করেন, আমাদের কমিউনিটির যারা হোমরা গোমরা লোকজন, তারা বলছেন যে এই সরকারের জন্য আমাদের 377 সরেছে। যেখানে আমরা স্পষ্ট দেখতে পাই 377 এর যে লড়াইটা এবং জাজমেন্টটা যারা দেখেছেন, যে কত পেজের, যখন এই আর্গুমেন্ট গুলো চলছিল, তখন কিন্তু স্পষ্ট দেখতে পাই আমাদের জাজেসরা বলছেন যে এটা যদি লেজিসলেটিভ থেকে আসতো, ঠিক আছে, তবে এই লটা আরো বেশি অ্যাক্টিভ এবং স্ট্রং হতো। সেখানে আমরা বুঝতে পারছি যে সরকারের এখানে কোনো সে নেই, এবং সরকার হাত খাড়া করে বলেছে যে সুপ্রিম কোর্ট যা বলতে চায় বলতে পারে বলে হাত খাড়া করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের যখন কিছু লোকজন বলছেন যে সরকার আমাদের হয়ে কথা বলছে, যেটা বলছে না আসল আদৌ, সেখানে আমাদের কতটুকু, কিভাবে আমাদের পথ শুধু বাম রাজনীতি নিয়ে চলা উচিত, বামপন্থী রাজনীতি নিয়ে চলা উচিত, না ডানপন্থী রাজনীতি নিয়ে চলা উচিত, না মাঝখানের একটা রাস্তা আমাদের তৈরি করতে হবে এবং আমাদের অধিকারের জন্য লড়াই করতে হবে বলে তোমার কি মনে হয়? মাঝখানে বলতে তুমি কি মনে করছো? মানে তুমি কি বলছো? মাঝখান বলতে কি হয়? না না, এদিক এটা না ওদিক? হ্যাঁ, আমি এই প্রশ্নটাও কিন্তু আমার প্রশ্ন। আমার প্রশ্ন নয়, এটা হলো পপুলার থট যেটা, সেটাকে আমি তোমার কাছে তুলে ধরলাম। যে আমাদেরকে যারা বলে এ পলিটিক্যাল থাকো, এ পলিটিক্যাল থেকে শুধু নিজের নিজের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কথা বলো, শুধু এলজিবিটি নিয়ে কথা বলো, আর এলজিবিটি তেও আবার যদি প্রয়োজন হয় শুধু গে রাইটস নিয়ে কথা বলো, ট্রান্স রাইটস নিয়ে কথা বলো না, বাইসেক্সুয়ালদের যত বেশি ভিলেনাইজ করো, এবং লেসবিয়ানদের তো আবার ওই যত ধরনের যত ফ্যান্টাসি এবং ফেটিশের মধ্যে রূপান্তরিত করো। এই যে আমাদের যে একটা নেগেটিভ চলছে, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক স্ট্যান্ডটা কি হওয়া উচিত বলে আমি তোমার মনে হয়? দেখো, রাজনীতি তো একটা বোধ, রাজনীতিও একটা বোধ। এবং এই বোধ বাইরের থেকে তারাই করবেন যারা এটাকে ইলেকট্রাল পলিটিক্সে বিশ্বাস করেন। আমি ইলেকট্রাল হুম 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 পলিটিক্স বিশ্বাস করি না। মানে হুম ইলেকট্রাল পলিটিক্স যদি করতে হয় তাহলে ওই হুম রকমই হবে। আমি ম্যানিফেস্টো তৈরির জন্য তখন ম্যানিফেস্টো তৈরি হবে, তার জন্য একরকমের পলিটিক্স হবে। ফলে হুম আমি সেই জায়গায় না গিয়ে আমি একটা কথা বলতে পারি, জানো, তুমি যেটা বলে না আপলিটিক্যাল হওয়া, হুম আপলিটিক্যাল হওয়াটাও একটা পলিটিক্যাল স্টান্স। আপলিটিক্স বলে কোনো এক্স্যাক্টলি, পলিটিক্স হয় না। এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আহ, এক, আমার কোথাও মনে হয় জানো যে রাইট, তুমি যদি ক্রোনোলজি समझिए, এক্স্যাক্টলি। সেই ক্রোনোলজি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে মানুষের জন্য কি অবশিষ্ট আছে আজকে। এক্স্যাক্টলি। আমি ডান বাম, অতি ডান অতি বাম, আমি কোনো কিছুর মধ্যে না গিয়ে বলতে পারি যে আজকের দিনে মানুষের রাজনীতি, দেখো আমি আজকে খুব সহজে তোমাকে এটা বলতে পারলাম না যে আহ আজকে ভারতবর্ষের যে বামপন্থার অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে, আমি সরাসরি, কারণ আমি তো কি বলবো, মানে আমি এখনো অব্দি হয়তো আমার ইনকিলাব জিন্দাবাদ বললে আমার গুজবাম্প হয়, কিন্তু
তার সাথে সাথে আমি পারবো না তাকে ক্রিটিসাইজ না করে। আজকের এই সময়ের বামপন্থাকে আমি ক্রিটিসিজম না করে পারবো না। এবং আমি ক্রিটিসিজম করি, হয়তো এখনো কিছুটা হলেও আমার মধ্যে অবশিষ্ট আছে তাই। এবং আমি ক্রিটিসিজম গুলো করে, যেমন ধরো আমি বলছি, আমি তো একটা ম্যানেজমেন্টের মানুষ ছিলাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এবং আমাদের প্রচুর ট্রেনিং দেওয়া হতো, আমি এটা বন্ধুদেরকে বলি। এবং আমি ওখানে ট্রেনিং ইনস্টিটিউটে ম্যানেজমেন্টের ট্রেনিং গুলোর সাথে সাথে থাকতে থাকতে আমি খালি ভাবতাম, এটাকে আমি কি করে আমার অর্গানাইজেশনে আমি কিভাবে করব, আমি সে কিভাবে করলে আমি কোন বদমাইশি গুলোকে বাদ দিয়ে কোন হিউম্যান কোয়ালিটি গুলোকে এর মধ্যে আনানো যায়। আমি ক্রিটিসিজম গুলো করে সেটাকে আমি এখানে নিতাম। তো আমার কাছে এরকম ভাবে আমি ক্রিটিসিজম গুলো নিয়ে এবং ওদের ভালো জিনিসগুলোকে নিয়ে আমি ক্রিটিসাইজ করলে কি হতে পারতো, যেটা হচ্ছে না কিন্তু কি হতে পারতো, এই ভাবনাটাকে নিয়ে আমি চলার চেষ্টা করি। এবং তার জন্য আমি ভীষণ ভাবে, আমি অসম্ভব আনপপুলার, এবং তাতে আমার কিছু এসে যায় না। স্যাফো ভীষণ ভাবে আনপপুলার, তাতে স্যাফোর কিছু এসে যায় না। কিন্তু এটা বাস্তবে আসল কথা নয়, কিন্তু না, আমি এটা জানি। এটা সত্যি কথা। এটা তুমি আসলে এখনো ছোট আছো তাই জন্য এখনো জানো না, একটু ঘুরে ফিরে করবে দেখতে পাবে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, আসলে যদি তোমার পরের মানুষজন, মানে আজকে যারা নতুন, তাদের কাছে দেখো, তাদের কাছে সরাসরি সব আছে। আজকের প্রজন্মের কাছে তাদের কোনো সাপোর্ট গ্রুপে আসার দরকার নেই, প্রশ্নই ওঠে না। কেন আসবে তারা? তারা একটা বোতাম টিপলে তাদের কাছে 50 জন তাদের ফ্রেন্ড লিস্টে একসাথে উঠে আসবে। ফলে তাদেরকে তো কাঁথি থেকে কলকাতায় আসতে হয়নি মাসে একদিন, দরকার নেই। এবং যেদিনকে সাপোর্ট গ্রুপের দরকার থাকবে না, আমার মনে হয় আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না। কিন্তু সেই মানুষগুলো যা পাচ্ছে, যা তাদের কাছে আসছে, যে ছবিগুলো তারা দেখছে, সেই ছবিগুলোর থেকে যে পলিটিক্যাল যে মেসেজটা যাচ্ছে, সেই মেসেজটা কি এইরকম যে ওটা অমুক পলিটিক্যাল দল পাইয়ে দিয়েছে, ওটা সুপ্রিম কোর্টের, এই যে সুপ্রিম কোর্ট যে নাকি আলটিমেট, সেই আলটিমেট সুপ্রিম কোর্টকে কোথায় আমি নামিয়ে ফেললাম সেটা আমি ভাবলাম আসলে না। এবং যে এত বছরে যে ইতিহাস, লড়ার ইতিহাস, যে কমিউনিটির মানুষরা যে ঘাম রক্ত ঝরিয়েছে, আমি খুব নাটকীয় ভাবে বললাম, এবং তার সাথে সাথে যে অ্যালাইজরা পাশে থেকে সেই জমিটাকে শক্ত করেছে, সেই মানুষগুলোর কাজকে আমি ধূলিসাৎ করে দিলাম। দেখো, এটা যদি তারা শেখেন, তাহলে তারা তো ডিমোটিভেটেড হবেনি। তাদের কাছে তো ওই একটাই হবে যে আমি আমি আমাকে পাওয়ার রাজনীতি করতে হবে। আমি তাহলে পর কেন আমি কুইয়ার পলিটিক্স এর মধ্যে যাব? আমি বরং একটা পাওয়ার রাজনীতি করি। আমার কাছে আসলে মানেটাই বদলে যাবে। এই রাজনীতির মানেটা বদলে যাওয়াটা কোথাও যেন আমাকে ওটা পায়, আমাকে ওই যে ঠিক ঠিক জিনিস, ঠিক ঠিক মানে ইতিহাস। যেমন তুমি বললে যে প্রাইডে এখন টাকা ডোনেট না করলে হয় না, এটা যেন আমাদের কাছে এই ইতিহাসটা, এই যে গত গত বছর যেটা হয়েছে সেইটা যদি আজকে আমার কাছে হিস্ট্রি হয়, তাহলে এই কথাটা যেন আমার কাছে থাকে, আমার কাছে যেন সেই জায়গাটা কোনোদিনও বিক্রি না হয়, সেখানে যেন একটা আমার পাশে সেই মানুষটা এসে দাঁড়ায়, সেই মানুষটা আসে, যে মানুষটাকে সোনার চাঁদ সোনার চামচ বলা হয়, যে মানুষটাকে বলা হয় যে তোর ফ্রিজে কি আছে, সেই মানুষটা যেন ভাবে যে হ্যাঁ, এও আমার বন্ধু। এবার সে আমার ওরিয়েন্টেশনে যদি হয়, সে আরো অনেকটা শক্তি পাবে। যদি সে আমার ওরিয়েন্টেশনের না হয়, সে ভাববে আমি একা নই। কারণ একদিনকে যখন আমার বাড়িতে, তুমি দেখো আজকে যদি ব্রাহ্মণদের জন্য যদি আজকে কোটা তৈরি হয়, মানে যেটা হয়েছে, সেদিনকে কিন্তু আর এক ব্রাহ্মণের সাথে আর এক ব্রাহ্মণেরও মারামারি অবশ্যম্ভাবী। সেটা আজ হবে না, কাল হবেই। কাল হবে। হ্যাঁ, এই প্রতিদিন অপর থেকে আর একটা অপর, তার থেকে আর একটা অপর,
এই যে আমরা প্রতিদিন অপর করতে করতে যাচ্ছি, আমরা একদিনকে না এই আমাদের যে বৃত্তটাকে ছোট করতে 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 একটা টাইনি ডট করে দিচ্ছি। সেদিনকে এক্স্যাক্টলি, আমার নিজের পা এক্স্যাক্টলি, রাখার জায়গা থাকবে না। এক্স্যাক্টলি। এইটাই ফলে খুবই আমার কাছে এই ইতিহাস করে জানা দরকার। খুবই প্রাসঙ্গিক কথাগুলো, এবং যারা আমাকে প্রশ্ন করেছেন, ভেবেছেন হয়তো আমি রাইট উইঙ্গার, তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি কিন্তু একেবারেই সরকারের হয়ে কথা বলার জন্য মালবিকা দিকে আজকের এই ভিডিওতে, মানে এই লাইভ ভিডিওতে নিয়ে আসিনি। অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করেছেন। আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে আমাকে বলতে হবে না তুমি কি প্রশ্ন করবে, কারণ আমি কোনোভাবেই আমার সেই সময় যা জানার, আমি আমার যতটুকু আমার জ্ঞান, যতটুকু আমার উপলব্ধি, যতটুকু আমার মানে এক্সপিরিয়েন্স, আমি সেগুলো শেয়ার করবো। ফলে আমি নিজেও জানতাম না তুমি শিলচর থেকে অনেক শিলচর থেকে অনেক প্রশ্ন এসছে, অনেকে অনেক প্রশ্ন করেছেন। পান্ডার একটি প্রশ্ন আছে, তুমি যদি এই প্রশ্নটার উত্তর দাও আর কি। পান্ডা জিজ্ঞেস করে, তোমার কাছে প্রশ্নটা আছে, এখন তুমি একটু দেখে নাও। পলিটিক্স পাওয়ার পলিটিক্স হচ্ছে না? এই সাইলেন্সিং অফ কোয়ার মুভমেন্ট অফ ইন্ডিয়া কি পাওয়ার পলিটিক্স না? জাস্ট জানতে চাইছি, আমার কোথাও গুলিয়ে যাচ্ছে। পান্না, ধন্যবাদ। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। পাওয়ার ডাইনামিক্স এটা সর্বত্র আছে, বেঁচে থাকার লড়াইয়ে যুগ যুগান্ত থেকে আছে। এবং যদি আপনার এটা লিভিং পলিটিক্স হয়, আপনার লাইভলিহুডের পলিটিক্স হয়, আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে তার সম্মুখীন হয়েছেন, আমি হয়েছি, পৃথিবীর সব মানুষ হয় কম বেশি। এবারে তারপরে সেই হোমোজেনিয়াস গ্রুপগুলো তৈরি হয়, এক একটা করে গ্রুপ তৈরি হয় এবং তারপরে একে অন্যকে অবদমন করে। এটাই হচ্ছে ইতিহাস। এবারে কুইয়ার তার থেকে বিচ্ছিন্ন হবে কেন? এবারে ধরুন আমরা খুব সহজেই বলতে পারি যে যারা গে পাবে যায় তারা বলতে পারে, তাদেরকে দেখে মনে হয় যে তারা অন্য গ্রহের মানুষ। বাবা, কোথায় যায় জানিস, ওখানে না এই হয়। এবারে সেই যে জায়গাটা, এবারে যে মানুষটা সেখানে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না, এই মানুষটার কাছে ওই মানুষটা খুব সহজে বলতে পারে, এই তুই যা তো ভাই, সপ্তাহে একদিন দেখা হবে, পারলে আসিস, অথবা মাসে একদিন, অথবা বলবে ওই তো একটা দিন তো সবাই মিলে আমরা একসাথে হই, তো আবার কি আলাদা করে মিট করার দরকার আছে? বছরে একবার আমরা তো হাঁটি, ওখানে নাচবি গাইবি, আলাদা করে সেই যাওয়া দরকার? তো এই যে জায়গাগুলো, এগুলোকে তো আপনি আলাদা করতে পারবেন না। আবার আবার দেখুন, যে মানুষটা অবদমিত হলো, সেই মানুষটাই তার বন্ধু সার্কেলে বলছে, এ লেসবিয়ানরা কি করে রে, ছ্যা, আবার এলজিবিটি এল আবার কি, তারা কি করবে? কারণ আমাদের তো রন্ধ্রে রন্ধ্রে দেওয়া আছে, পেনিট্রেটিভ সেক্স ইজ দ্য অনলি সেক্স। অনলি সেক্স। এই দেখুন, এই যে পোল অ্যান্ড হোলের যে গল্পটা, সেইটা আপনার মননে শুধু না, আপনার সর্বত্র, যে কথাটা আমি অনেক জায়গায় বলি, যে একটা প্লাগ পয়েন্টকেও ফিমেল প্লাগ আর মেল প্লাগ বলতে হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তবে দেখবেন কোনটাকে মেল প্লাগ বলে, কোনটাকে ফিমেল প্লাগ বলে। অবদমন তো আপনি যেদিনকে ছোটবেলায় আপনি যেদিনকে আপনি নিজে প্লাগ পয়েন্টে প্লাগ ইন করেছেন, সেদিন থেকে আপনি সেই সেই হোলকে আপনি অবদমন করেছেন। আপনি কি চেয়ে এক্স্যাক্টলি। করেছেন? করেননি তো। ফলে পলিটিক্স এবং তার মধ্যে পাওয়ার থাকবে না, সেই মানুষটাকে, আপনাকে তো আস্তে আস্তে বড় করেছে, এবারে আপনাকে আর্ন লার্ন করতে হবে। সেই এক্স্যাক্টলি। আর্ন লার্নটা কে কতটা করবে, এবং সবসময় আনলার্নটা চাইলেই হয় না। হয় না। আমাদের রাষ্ট্রকে সেই সুযোগটা করে দিতে হবে, আমাদের মতো যারা প্রিভিলেজড তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। আমরা কি আদৌ দিই? প্রশ্নটা আমি আমাকেও করছি। এটাই হচ্ছে, আমি জানি না আমি আপনাকে এই উত্তরটা দিতে পারলাম কিনা।
না, আমার মনে হয় তোমার তোমার তুমি যে কথাটা বলেছো, আমি সেটাকে আবার যদি আরেকটা সেন্টেন্স যদি অ্যাড করি, যে ধীরে ধীরে কুইয়ার স্পেস যখন তৈরি হচ্ছে, হবে পলিটিক্স যখন স্ট্রং হচ্ছে, কুইয়ার মানুষদের হাতে যখন ধীরে ধীরে পাওয়ার আসবে, কুইয়ার মানুষরাও নিজেদের সার্কেল তৈরি করবে এবং তারা নিজের মতো করে ডমিনেশন করবে, নিজের থেকে যারা তথাকথিত পাওয়ারলেস যারা, তাদেরকে ডমিনেট করবে। কারণ অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি যে কথাটা আমরা যখন বলছি, সেখানে কুইয়ার সার্কেলের মধ্যে এবার বিভিন্ন গ্রুপস তৈরি হবে এবং একটি গ্রুপ আরেকটি গ্রুপকে ডমিনেট করবে এবং শুধু তাই আমাদের। না, আহ, হ্যাঁ সুদীপ তুমি বলে নাও, তারপরে আমি বলবো। আমার কোথাও একটা ক্ষমা চাওয়ারও জায়গা আছে, কারণ আমি দীর্ঘদিন আমি ট্রান্স ইস্যুকে বুঝিনি। আমি শুরু 99 সাল থেকে অন্তত পক্ষে আমি 2004-05 অব্দি আমার ট্রান্স ইস্যু নিয়ে আমার কোনো পড়াশোনা ছিল না। তাহলে হয়তো সেই সময় আমাদের কত ট্রান্স মানুষকে আমরা সেই স্পেসটা দিতে পারতাম। দিতে পারে আমি জানতামই না, আসলে। জানো। আমি 2006-07 সাল থেকে, আমি যবে থেকে ইন্টারনেটে পড়াশোনা শুরু করেছি, যখন এই মানুষটাকে দেখেছি, তার আগে পর্যন্ত আমি তো সেই রাষ্ট্র এখন যেভাবে দেখে আমি সেইভাবেই দেখতাম এই মানুষজনকে। আমি তো জানতামও না যে ট্রান্সজেন্ডার মানে হিজড়া নয়। আমি যখন সেই মানুষগুলোর সাথে দেখা হয়েছে, তখন থেকে আমার খোঁজ শুরু হয়েছে, আমার জানা শুরু হয়েছে। ফলে আমার বিভিন্ন পরিসরে আমি ক্ষমা চাই, যে যেদিন থেকে আমি একটা সাপোর্ট গ্রুপ তৈরি করলাম, সেদিন থেকে কেন, আমি তো তখন আমরা বলতাম লেসবিয়ান এন্ড বাইসেক্সুয়াল ইমোশনাল সাপোর্ট গ্রুপ, তখন অব্দি কি ছিল না আমাদের সাথে। ছিল। একটি প্রশ্ন তোমার কাছে এসছে, আমার খুব কাছের জন প্রশ্ন করেছেন, তুমি দেখো যদি উত্তরটা দিতে পারো আর কি। তোমার সামনে রাখলাম প্রশ্নটা। দীপ্যমান, এটাও চমৎকার প্রশ্ন। আহ, আসলে সব প্রশ্নই খুবই খুবই সুন্দর। হ্যাঁ। উইশ উইশ সবাইকে আমি সামনে পেতাম, ভার্চুয়ালি নয়। সেই জন্য আমরা আমার দুজন আসছি তোমার কাছে সামনের বছর, যদি করোনা যদি প্লিজ, না মারে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলছি যদি কখনো সুযোগ হয় চলে আসবেন। আমি বলি আমি আড্ডার দেহাতি বান্দা। আমি আমি ভয়ঙ্কর আড্ডা মারতে ভালোবাসি। ফলে যে কোনো সময় আড্ডা হবে। তখন অনেক প্রশ্নের উত্তর হয়তো আরো বড় করে দিতে পারবো। কিন্তু এই যে প্রশ্নটা দীপ্যমান করেছেন, কমিউনিটির কথা, আহ, আসলে আমি আমাদের কথা যদি বলি, দীপ্যমান, সেই সময় যেটা হয়েছিল, তখন না আমাদের বেঁচে থাকার লড়াইটা ছিল সবচেয়ে সামনে। মানে আমি যেমন, আমার 80s তো আমার সম্পূর্ণভাবে পড়াশোনায় গেছে। তো হুম। আমি শেষের দিকে আমি প্রথমে চাকরিতে ঢুকি আর কি। তো সেই জন্য আহ, তখন অবধি আমি না, কারণ তখন আর এলবিটি গ্রুপ বলে কিছু ইস্টার্ন ইন্ডিয়াতেই ছিল না। তো সাপোজ হুম। 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 প্রথম শুরু করে, এবং আনফরচুনেট এখনো অবধি চলতে হয়ে রয়েছে, যেটা অত্যন্ত খারাপ। তো আহ আহ অরিত্র প্রশ্নটা পরে, হ্যাঁ, চমৎকার কথা। আই ডু, আই ভাউচ। তো অ্যাকচুয়ালি কোথাও যেন কমিউনিটি এই ফিলিংটা সে সময় যে মানে করে এসেছে না, সেটা ছিল আমরা বেঁধে বেঁধে থাকবো। এই বেঁধে বেঁধে থাকা, যেখানে ইন্টারনেট নেই, যেখানে মানুষজনের আহ ক্লাসের কোনো প্রশ্ন নেই, সেখানে মানুষের গাড়ি নিয়েও আসছে, আর সেখানে মানুষ একই জামা পরে দিনের পর দিন, ওই একটা জামা বাঁচিয়ে রাখা আছে পুজোর সময় পাওয়া, যে জামাটা পরে ওই মাসের একদিন সে আসতো ভালো জামা পরে আসার। সেখানে একই সাথে আমরা 4-5টা, কারণ আমাদের বাড়িতে তখন মিটিং হতো, একটা 600 স্কোয়ার ফিটের ছোট্ট ফ্ল্যাট, তার একটা ঘর 10x11। মানে সেখানে আমাদের দুজন মানুষ থাকতাম, আমাদের অনেক থালা বাসন ছিল না, তখন আমাদের স্যালারি খুব কম। ফলে সব মিলিয়ে 4টে হয়তো বড় থালা, আগে দুটো ছিল পরে 4টে হয়েছে, 4টে থালায় আমরা হয়তো 25 জন খাচ্ছি।
তো সেটা একটা অন্য রকমের মজা, বুঝলে, সেটা একটা অন্য রকমের কমিউনিটি, সেন্স অফ কমিউনিটির একটা, যদি আসলে তুমি বলো আসলে সেইটা। এবং সেই সময় যেটা ছিল সেটা হচ্ছে, আমি কি করে, আমরা বলতাম যে 108 রকমের প্রণালী বিবাহ ঘাটিয়া দিবার। তো আমরা বসে বসে নানা রকম বিয়ে কি করে আটকানো যায়, কি করে ভাঙা যায়, এগুলো এগুলোর তালিকা বার করতাম। এবং তখন পলিটিক্স বলতে আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে উইমেন পলিটিক্স। উইমেন পলিটিক্সটাই আমাদের কাছে মনে হয়েছিল যে তখন আমরা যেভাবে বলতাম সেটা হচ্ছে, প্রথমে আমি একজন মেয়ে মানুষ, তারপরে আমি মেয়ে মানুষ, সবশেষে আমি সমকামী মেয়ে মানুষ। ফলে এটা ছিল তখন আমাদের ট্যাগ। আর আজকে হয়তো আমি সেই কথাগুলোকে আর এইভাবে বলতে চাইবো না, অন্যভাবে বলবো। কারণ মেয়ে মানুষ বলতে আমি কাকে বলি? আজকে সেদিনকের কথার সাথে আজকের কথার হয়তো অনেক তফাৎ হবে। সেদিনকের কমিউনিটির মানে আর আজকের কমিউনিটির মানের মধ্যে হয়তো অনেক তফাৎ হবে। অনেক কিন্তু আর তফাৎ হবে। 80s এবং 90s, আমি তো 80s এর কথা আমি আমাকে দিয়ে বলতে পারি, আমি তো কোনো কমিউনিটি তৈরি করতে পারিনি। ফলে 90s এ আমি বলতে পারি যে হ্যাঁ, কমিউনিটির অসম্ভব একটা, তখন 377 কোথাও ছিল না, কোথাও ছিল না। আমি ইতিহাস পড়েছি, আমি কমিউনিটির জার্নি পড়েছি যখন, তখন আমি প্রথম জানতে পারি যে আমি যখন দুর্গাপুরে তখন একটা আহ, তোমার কি বলে এক্স ভেদভাবের জন্য যে বিয়েটা হয়েছে, তারা দিল্লি হাইকোর্টে একটা আহ, ইয়ে করে, তোমার কি বলে রিট পিটিশন ফাইল করে। এবং আহ, যখন তারা 377-কে চ্যালেঞ্জ জানায়, ইনফ্যাক্ট পিটিশন ফাইল করে, সেটা কিন্তু দেখো ইতিহাস কেমন ভুলে গেছে। তারা কিন্তু জানে ওই সময়টার কথা, যে সময়টা নাস ফাউন্ডেশন প্রথম করে। ফলে নাস ফাউন্ডেশনের কৃতিত্বকে এতটুকু ছোট করব না, সাংঘাতিক বড় জায়গা। নাস ফাউন্ডেশন যা করেছে সারা জীবন মনে রাখবে, প্রত্যেকটা মানুষ মনে রাখবে, পরের প্রজন্মেরও মনে রাখা উচিত। কিন্তু যে বীজটা পুঁতে দিয়ে গিয়েছিল, হ্যাঁ, সেই গৌতম সিদ্ধার্থরা, এক্স্যাক্টলি। সেটাকে সেটাকে তুমি ভুললে চলবে? চলবে না তো। প্রথম যে প্লেসে, যে প্রথম যে সময় যখন পুলিশে ঝামেলা করে, তখন যারা প্রথম ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল, সেই মানুষের সাহসটাকে তুমি কি করে ভুলে যাবে? তুমি আসলে সেটাকে না বলে তুমি যদি বলো বম্বে জন্ম দিয়েছে, তাহলে তো একটু কোথাও ভুল হবে বাবা, একটু কোথাও ভুল হবে। আসলে প্রত্যেকটা আলাদা করে গুরুত্বপূর্ণ। কিন্তু একটাকে মুছে, মানে এটা যেন কোথাও ওই আমাদের আইটি সেলের একজনের শরীরের মধ্যে আরেকজনের মুখ বসিয়ে দেওয়ার মতো মিম তৈরি করা। এটা না করলেই ভালো, না করলেই ভালো। খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং আমার মনে হচ্ছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চট করে প্রশ্ন করে নিন, কারণ মিনাক্ষীদের কাছে আর সময় নেই। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে কথা বলছি। আহ আহ, আমাদের আলোচনা প্রায় শেষের পথে। অনেক প্রশ্ন আছে যেগুলো হয়তো আরো যদি কোনোদিন মিনাক্ষীদিকে পাওয়া যায়, সময়ে সুযোগে যদি হয়, খুব ভালো হয়। সেফো ফর ইকুয়ালিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন, সেফো ফর ইকুয়ালিটির ওয়েবসাইটে দারুণ সব কাজকর্মের বিষয়ে বিস্তারিত লেখা আছে, বইপত্র আছে, আপনারা ডাউনলোড করতে পারেন, পড়াশোনা করতে পারেন। কখনো কোনো দরকার হলে যারা এই আমার লাইভ ভিডিও দেখছেন, তাদের মধ্যে হয়তো এমন অনেকেই হতে পারেন যারা হয়তো নিজে কাম আউট করেননি এবং তাদের হয়তো একটা সাপোর্ট সিস্টেমের দরকার বা হেল্পের দরকার, সেফো ফর ইকুয়ালিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা মীনাক্ষীদির থেকে আমি পারমিশন না নিয়েই বলছি, এটা আমি নিজে থেকে বলছি। কারণ আমি বিশ্বাস করি যে সেফো ফর ইকুয়ালিটি একটা ইন্টারসেকশনাল পলিটিক্সে বিশ্বাস করে এবং আহ, আমার বিশ্বাস যে আপনাদেরকে সাপোর্ট করবে। এবারে আলোচনা শেষের দিকে চলে এসেছি। আমার মীনাক্ষীর দিক থেকে যেটা সবচেয়ে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা জানার ছিল, সেটা হলো মীনাক্ষী অনেক বছর থেকে একটি সম্পর্কে আছে এবং এটা আমাদের কমিউনিটির কাছে অনেক বড় একটা মানে ইন্সপিরেশন। মানে when people always ask us that where would this relationship go, I don't even know, মানে আমাদের রিলেশনশিপ গুলো কত দূর যাবে, 2 বছর 5 বছর, তারপর তো আমাদেরকে বিয়ে করতেই হবে। তো মীনাক্ষী দি
নিজের পার্টনারের সঙ্গে আমি জানি না কত বছর থেকে আছে, কিন্তু আমি যবে থেকে এই কমিউনিটি নিয়ে পড়াশোনা করা শুরু করেছি তো তখন থেকে আমি জানি যে সম্পর্কে আছে, এতটুকু আমি জানি। এবং ভীষণ মিষ্টি মানুষটা। আমি কালকে না পরশুদিন ভিডিও কলে আমার প্রথমবার দেখা হয়েছে। তো আমি মীনাক্ষী দিকে বলতে চাই বা জানতে চাই যে কিভাবে দেখা হলো এই ব্যাপারে এবং কিভাবে তোমরা এই এতদিন থেকে এই টিকে গল্প আছো। এই গল্প মানে ব্যাপারটা হচ্ছে শি ওয়াজ মাই ক্লাসমেট সিন্স ক্লাস 5। ওরে বাবা। হ্যাঁ, মানে তখন আমার 10, ওর ক্লাস, ও তখন 9 বছর বয়স। তো সেটা অন্য গল্প, কোনোদিনও হয়তো হবে। মানে কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় অনেক 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 পরে, কারণ ও ফার্স্ট বেঞ্চার ছিল, আমি লাস্ট বেঞ্চার ছিলাম। কোনো আমাদের বন্ধুত্ব ছিল না কোনোদিনই। কিন্তু যাই হোক, মোটমাট পরবর্তীকালে হ্যাঁ একটা সম্পর্ক হয়। এবং দেখো আমার কাছে না সম্পর্কটাকে আমি না ওই দৈর্ঘ্য দিয়ে মাপি না। হ্যাঁ, সম্পর্ক দৈর্ঘ্য দিয়ে হয়। হ্যাঁ, ফলে আসলে সম্পর্ক যদি 2 বছরও থাকে, কারণ আমার তো এটাকে তো আমি বললাম যে সবাই তার মতো চলে গেছে, সেই মানুষগুলোর সাথে আমার এখনো ইকুয়াল ভালো সম্পর্ক। সম্পর্ক 2 বছরই থাক, 1 বছরই থাক, আর 26 বছরই থাক, মানে সেটা ইভেনচুয়ালি সম্পর্ক যদি বেগরবাই হতো তাহলে হয়তো আহ, হয়ে যেত, টাটা হয়ে যেত। এবং টাটা হওয়ার মধ্যে গন্ডগোল নেই, হতেই পারে। দুজন হুম। মানুষ, আহ, দেখো দুজন মানুষ, এই জন্যই আমি সবসময় বলি এই যে এখন গে ম্যারেজের জন্য পিটিশন আমার কাছে অনেকগুলো এসছে। আমি খালি একটা কথাই বলেছি যে আহ, আমার কাছে না ওটা প্রায়োরিটি না। ফলে আমি কারণ ম্যারেজ শব্দটা লোডেড, এবং ম্যারেজের সাথে অনেক কিছু থাকে। ফলে আহ, একটু ভেবে দেখতে হবে। আমার কাছে সিভিল রাইটস গুলো খুব জরুরি। খুব তোমার খুব মাথায়, ইম্পর্টেন্ট কথা। একেবারে তোমার একেবারে এই ইম্পর্টেন্ট। করোনার সময় তোমার পাশে কে থাকবে দেখতে হবে। সেই মানুষটা যদি তোমার পাশে থাকে, তাহলে ইনহেরিটেন্সটা কিভাবে আমার থেকে তার কাছে যায়, সেটা কিন্তু খুব জরুরি। আর ফ্যামিলির যে সংজ্ঞা দেওয়া আছে, সেটা রিডিফাইন করাটাও খুব জরুরি। ফলে খুব সিভিল জরুরি। রাইটসটা আগে আনতে হবে। আমার কাছে গে ম্যারেজটা আমার কাছে মোটেই প্রায়োরিটি না। কিন্তু পাশাপাশি আমি এটাও সবসময় বলি, কেউ যদি বিয়ে করতে চায়, এটা তার একেবারে ব্যক্তিগত জায়গা। সেটা যে কোনো সম্পর্কে, সেটা হেটারোসেক্সুয়াল হোক, হোমোসেক্সুয়াল হোক, সিঁদুর পরে হোক, সিঁদুর না পরে হোক, যেভাবে খুশি যদি সে চান, এটা তার একেবারে তার সিদ্ধান্ত। কিন্তু আমি উল্টো দিকে দাঁড়িয়ে থাকবো। যদি গে ম্যারেজ দিয়েও দেয়, রাষ্ট্র অন্যভাবে চাপিত হয়েও যদি কোনোদিনও দিয়ে দেবে, আমি উল্টো দিকে দাঁড়িয়ে চিৎকার করবো ম্যারেজের এগেনস্টে। দ্যাটস ইট। খুবই জরুরি আজকের এই আলোচনা। এবং মীনাক্ষীদির থেকে অনেক কিছু জানতে পেরেছি। যারা আমাদের ছোটরা যারা আজকের এই ভিডিও দেখছেন, আমার থেকেও ছোটরা অনেকেই নিশ্চয় দেখছেন এবং আমার থেকে অনেক বড়রাও দেখছেন। যারা বড়রা যারা দেখছেন তাদের কাছে আমার নতুন করে কিছু বলার নেই, কিন্তু ছোটরা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, মীনাক্ষীদি থেকে জানার এবং শেখার অনেক কিছু নিশ্চয় আছে। পড়াশোনাটা খুব করা দরকার, নিজের পরিস্থিতি, নিজের সারাউন্ডিং সার্কামস্টেন্সটাকে বোঝাটা খুব দরকার। যেদিন আমপান হলো, আমপানের দিন বা আমপানের পরের দিন আমি ফোন করেছি মীনাক্ষীদিকে। আমার খুব চিন্তা হচ্ছিল হঠাৎ যে কিভাবে কি করছে কি জানি, আমপানের পর কি হলো। বলছে যে ঝড়ের পর আমি পড়তে পারছি না। আমার তখন মনে হয়েছে বাবা, আমি গত পুরো লকডাউনে আমি কিন্তু বলছে 10টা পাতাও পড়তে পারিনি। অবশ্যই আমার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না বলে পড়তে পারিনি, কিন্তু আমার বারবার মনে হয়েছে মানুষটা পড়ে এবং পড়াশোনা করে বলেই আজকেও নিজেকে এতটুকু আপ টু ডেট রাখতে পারছে। এবং তার না, চেয়ে আমি জরুরি কথা একদম যেটা হলো, পড়াশোনা করি না। আমি শুধু আর্টিকেল পড়ি। আমার কোনো আলাদা করে পড়াশোনা নেই। আমি সব পড়তাম কোনো এক সময়। এখন পড়াশোনার সময় পাই না, ধৈর্য নেই। খুব খারাপ আমি। আমি আমি আকাঙ্ক্ষাকে বলি, ও যেটা করে আমি শ্রুতি। ও এক একটা বই পড়ে, আমাকে গল্পের মতো বলে, আর ওটাই আমার কাছে, ওইগুলো আমি শ্রুতি সবসময় শুনতে থাকি। আর আমি আর্টিকেল পড়ি। আবার ও পড়তে ভালোবাসে না অনেক সময়, কারণ ও সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, ফলে অসম্ভব সায়েন্টিফিক আর্টিকেল পড়ে, এবং সেগুলো আমি একদম শুনতে চাই না, আমার ভালো লাগে না। তো এই
ফলে কি হয়, আমার পড়াশোনা বলতে শুধু ওই সারাক্ষণ নিজেকে আপডেট রাখাটা খুব জরুরি মনে হয়। না হলে মনে হয় যে দেখো কথা বলতে গেলে নিজেকে তো কোথাও একটু আপডেটেড থাকতে হয়। প্লাস ক্রিটিসিজম করতে গেলেও তোমাকে তোমার জায়গাটাকে অনেক শক্ত রাখতে হয়, বা ক্রিটিসিজম আসলে না করে কারোর ফরে কথা বলতে গেলেও তার ক্ষেত্রেও যুক্তিগুলোকে যথাযথ সাজাতে লাগে। ফলে তার জন্য যতটুকু পড়াশোনা, কিন্তু আমি আর আগের মতো পড়াশোনা করতে পারি না। ওসব কোনো এক জমানাতে আমি হয়তো অনেক পড়াশোনা করেছি, এখন আর পারি না। না, কিন্তু বই নিয়ে বসে যে পড়তে হবে এটাই কিন্তু কেউ মাথার দিব্যি দেয়নি। তুমি যে আর্টিকেল পড়ো সেটাও তো একটা পড়া। ইন্টারনেট ছিল না বলে, ইন্টারনেট থাকলে আমার পড়া হয় না। এই ফাঁকে আমি অনেক বই পড়ে ফেলেছি। মীনাক্ষীদির সঙ্গে আজকে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে। যারা আজকের এই লাইভে ছিলেন, যারা লাইভ শুনেছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নগুলো পাঠাতে পারেন। আমি মীনাক্ষীদির থেকে উত্তর নিয়ে দিতে পারি, বা সরাসরি মীনাক্ষীদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমন একজন মানুষের থেকে আজকে এই আজকের এই দিনে দাঁড়িয়ে যারা এত বছর ধরে লড়াই করতে আমাদেরকে ইন্সপায়ার করছেন। নো ইন্টারনেট টু 5G, এই যে লম্বা রাস্তাটা ক্রস করে এসছেন এবং যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সব বিষয় নিয়ে আমরা আশা করি আরেকদিন কথা বলতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য। মীনাক্ষীদি, তোমার যদি কোনো কিছু আমাদের কমিউনিটির জন্য বলার থাকে, লাস্ট যদি তুমি একটু বলো। না, আমি এত বড় মাতব্বর নই, আমার কিছু বলার নেই। শুধুমাত্র একদম শুরুতে বিজয়া লিখেছিলেন যে শিলচরে আসার আমন্ত্রণ রইল। আমি যদি কোনোদিনও সেই সুযোগ হয়, আমি মুখিয়ে থাকবো যাওয়ার জন্য। ডেফিনেটলি যাব। আর যে কোনো সময় যদি কখনো কলকাতায় আসেন, আপনাদের সবার সাফোতে আমন্ত্রণ, আমাদের বাড়িতে আমন্ত্রণ। যে কোনো সময় জাস্ট ওর কাছে আমার নাম্বার আছে, সুদীপের কাছে, প্লিজ নেবেন। আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা কখনো আমাদের কাছে আসেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ভীষণভাবে অ্যাভেলেবেল একজন মানুষ। ফলে যদি কখনো কোনো প্রশ্ন থাকে, যদি সেটা আমার আয়ত্তের মধ্যে হয়, আমি ডেফিনেটলি তার উত্তর দেব। আর যদি না জানি তাহলে পরিষ্কার বলবো যে আমাকে একটু সময় দিন, আমি জেনে বলবো। অশেষ ধন্যবাদ মীনাক্ষীদি। মীনাক্ষীদিকে এখানে বলে রাখি যে শিলচর শহরে প্রথম যার কাছে সেফ ফর ইকুয়ালিটির নাম শুনি, তিনি হলেন বিজয়া কর। ও, বিজয়া কর, বাহ। হ্যাঁ, অনেক অনেক বছর আগে থেকে এখানে কমেন্টে উনি একটা জায়গায় লিখেছিলেন যে অনেকজনের নামও লিখেছেন, আমার কমেন্টে এখানে তোমাকে দেখানো ও, হয়নি। ও, বিজয়া অনেক বছর থেকে সেফোর বইপত্র পড়ছেন, বই মেলাতে প্রায় প্রায় প্রতি বছর আসেন এবং ও, সেফোর আচ্ছা, কেটে গেল মনে হচ্ছে। তবে ঠিক বলেছেন। আমার সরি, আমি কিছু একটা ঝামেলা করে ফেলেছি, হ্যাঁ, মাঝখানে কিছু একটা মিস হয়ে গেছিল। যাই হোক, কথাটা হলো যে আজকে আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি। মীনাক্ষী দিকে 1 ঘন্টা বলে আমি 1.5 ঘন্টা থেকে কথা বকবক ইটস করিয়েছি। অলরাইট, ইটস অলরাইট। আহ, আমার খুব ভালো এবং লেগেছে। আহ, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি ঠিক আমরা আগামীতে আরো এই বিষয়ে কথা বলতে পারবো। মীনাক্ষী দিক থেকে অনেক কিছু জানার ছিল, জানতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করবেন। আজকের জন্য এইটুকুই। আবারও মীনাক্ষী দিকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। সুদীপ, তোকেও। ঠিক আছে। বাই 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 বাই।